আগামীকাল আমার জীবনে প্রথম কলেজে যাব। ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় লাগছে। স্কুল জীবনে কত স্বপ্ন দেখেছি এই কলেজকে নিয়ে। কলেজে পড়বো, পড়ালেখার থেকে আড্ডাবাজি বেশি করব। সেই সব স্বপ্নগুলো আবার পূরণ হতে যাচ্ছে। তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাই, নয়তো দেরি হয়ে যাবে কলেজে যেতে। আমি তো আবার ঘুমার। পরের দিন সকালবেলা, অভ্র, এই অভ্র। আম্মু যাও তো, বিরক্ত করো না। উম, কলেজকে নিয়ে সুন্দর একটা স্বপ্ন দেখছি। কলেজকে নিয়ে শুধু স্বপ্নই দেখ, কলেজে আর যাওয়া লাগবে না। কি বলো এসব? তোর কলেজ কয়টায়? 9টায়। ও, তাহলে তোকে আরেকটু পর ডাকি। সময় মেনটেন করতে শেখো, অসময় শুধু রাগারাগি করো। তাই তো। এখন 8:30 বাজে, যখন 9টা বাজবে তখন তোকে ডাকবো। কি বলো এসব? আরো আগে ডাকবে না? কে করে ডাকবো? 7:30 থেকে শুনছি তুই কলেজকে নিয়ে স্বপ্ন দেখতেছিস, কিন্তু এদিকে যে তোর কলেজ যেতে হবে সেটা তো ভুলেই গেছিস। তা কি স্বপ্ন দেখলি? কলেজে খুব ভালো করে মন দিয়ে পড়ছিস, এটাই তো? আর ওসব কিছু না, বন্ধুদের সাথে কিভাবে আড্ডা দেবো সেটা। তবে রে হারামজাদা, আগে যদি জানতাম যে তুই এই স্বপ্ন দেখছিস তবে তোকে ঝাড়ু দিয়ে তুলতাম। কপাল ভালো যে তুমি জানো না। এখন সরো, কলেজে যাব। তাড়াতাড়ি করে রেডি হয়ে কলেজে যাওয়ার সময়। আম্মু, আম্মু কই তুমি? কি হয়েছে? দোয়া করো, আজ প্রথম কলেজে যাচ্ছে তোমার ছেলে। যা বাবা, ভালো করে লেখাপড়া করিস। এই দোয়া তো সারা জীবন করে এলে, একটু অন্যরকম দোয়া করতে পারো না? মানে কি রকম? এই যেমন ধরো, যা বাবা যা, দোয়া করছি কলেজে গিয়ে যেন তোর বৌমার এর অভাব না হয়। ও, তুই দাঁড়া, আমি ঝাড়ু নিয়ে আসছি। কেন আম্মু, ঝাড়ু কেন? দোয়াটা স্পেশাল তো, তাই স্পেশাল ভাবেই করতে হবে। না না না, থাক, লাগবে না, অন্যদিন দিও। এখন গেলাম, তাড়াতাড়ি করে কলেজে গেলাম। আজ প্রথম দিনই লেট। জানি না স্যার কেমন হবে আর কিভাবে রিয়েক্ট করবে। দৌড়ে কলেজ গেট দিয়ে ঢুকে একটু সামনে এগোতেই থমকে গেলাম। এত বড় কলেজে আমার রুম কোনটা কিভাবে বুঝবো? আশেপাশে তো কেউ নেই, কাকে বলবো? কিছু দূরে কয়েকজন মেয়ে বসে আছে, তাদের কাছে গেলাম। এই যে আপু, শুনছেন? কে রে? আপু আমি। তা তো দেখতেই পাচ্ছি, তুই মিস্টার ক্যাবলাকান্ত। বল, কি বলবি? আপু আমি ইন্টার প্রথম বর্ষ তো, আমার একটু বিজ্ঞান বিভাগটা দেখিয়ে দেবেন? দিব, তবে এর আগে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই মেয়েটাকে গিয়ে বলবি তুই ওকে ভালোবাসিস। কিন্তু আপু কেন? যদি তুই বলিস তবে তোকে দেখিয়ে দিব। কিন্তু আপু আমার তো ক্লাস শুরু হয়ে গেছে। সমস্যা নেই, স্যার তোকে কিছুই বলবে না। তুই যা, গিয়ে বলে আয়। আমি পারবো না আপু। কেন রে, তুই ছিলে না? আগে কাউকে বলিনি তাই। তাহলে পারবি না কেন? আগে কাউকে বলিনি তাই। এইবার বলবি। আমি পারবো না আপু। তুই যদি না বলিস তবে তোকে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। কেন আপু? কারণ তুই সিনিয়র আপুর সাথে বেয়াদবি করছিস। কখন? কানে ধর। এই না আপু, আমি যাচ্ছি। আল্লাহ রক্ষা করো, জীবনে প্রথমবার যাচ্ছি কাউকে কিছু বলতে, খুব টেনশন হচ্ছে, কপালটাও ঘামছে। কিচ্ছু করার নেই, ধীরে ধীরে এগিয়ে গেলাম। এই যে আপু, শুনছেন? হ্যাঁ বলুন। কিভাবে যে বলবো। কিভাবে বলবেন? আসলে আসলে কি? আমি আমি কি? আমি আপনাকে আমাকে কি? আমি আপনাকে তারপর কি সেটা বলবেন তো? আমি আপনাকে ভালোবাসি। ঠাস মারো নাকি? হ্যাঁ তাই তো। তোর সাহস হয় কি করে তুই আমায় প্রপোজাল দিস? মারলেন কেন? সরি। এখন এখান থেকে ভাগ। গালে হাত দিয়ে চলে আসলাম। কি রে বলছিস? হ্যাঁ। কি বললো? কিছু না। তাই? আপু আমার রুমটা। 3 তলায় উঠে সোজা কর্নার। আমি চলে আসছি, এমন সময় আমার পেছন থেকে ডাকলো। এই শোন, হ্যাঁ আপু। স্যার যদি কিছু বলে তবে বলিস নীলাদ্রি আপুর সাথে ছিলাম। আচ্ছা। গালে হাত দিয়ে দৌড়ে 3 তলায় উঠলাম। স্যার আসবো? কে তুমি? স্যার আমি ইন্টার প্রথম বর্ষে বিজ্ঞান বিভাগের ছাত্র। ওহ, আসো। ধন্যবাদ স্যার। এই শোনো, হ্যাঁ স্যার। একটু ওইদিকে ঘোরো তো। আচ্ছা স্যার। তোমার গালে এসব কিসের দাগ? ও ও তেমন কিছু না স্যার। ও, প্রথম দিনেই কেউ লেট করে? ও আসলে স্যার নীলাদ্রি আপুর সাথে ছিলাম তো তাই। ও আচ্ছা,
এখন বুঝলাম গালের দাগগুলো কিসের। ওকে, তুমি বসো। ওকে স্যার। তবে ওদের পাল্লায় আর পড়ো না। ওকে স্যার। পুরো ক্লাসের সবাই এমন করে তাকিয়ে আছে যেন আমি চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা হনুমান। এই কলেজে আমি এবং আমার 3জন বন্ধু ভর্তি হয়েছি। আমি চুপচাপ গিয়ে ওদের পাশে বসলাম। কি রে, কি হয়েছে? কিছু না রে। কিছু তো হয়েছে। কলেজে এসে সবার আগে র্যাক খেলাম। তাই পেট ভরছে? হারামজাদা, মজা নিস। কই না তো। তুই কি আমার শালা লাগিস? বোন নাই, আর থাকলেও বলতাম রিক্সাওয়ালার সাথে প্রেম করলে মেনে নেবো, কিন্তু যদি আমার কোনো বন্ধুর সাথে প্রেম করিস তবে বাড়ি থেকে বের করে দেবো। থাক ভাই, আর জারি মারিস না। ক্লাস শেষে ক্যাম্পাসে দেখতেই 4জন বেরোলাম। বেরোতে দেখি ওই মেয়েগুলো। এ কি, যে মেয়েটাকে ভালোবাসি বলেছি সেও ওদের সাথে? তার মানে সবকিছু এদের আগে থেকেই প্ল্যান করা। যাই হোক, আমি আর তাদের দিকে না তাকিয়ে চলে আসতে লাগলাম। এমন সময় পেছন থেকে এই ভ্যাবলা কান্ত, শুনেও না শোনার ভান করে যাচ্ছি। এই তোকে ডাকছি, শুনছিস না? একটা মেয়ে এসে কলার ধরে বলল, সরি আপু, শুনতে পাইনি। চল কোথায়? আয় না তোর জিফের কাছে। আমি তো প্রেম করি না আপু। ও মা, ভুলে গেলি? কি? একটু আগেই তো আমাদের সামনে তুই নীলাদ্রিকে প্রপোজাল দিলি। ওটা তো এমনি, আপনারা বলেছিলেন বলে আমি তো হাত ধরে টেনে নিয়ে আসলো। নীলাদ্রি, এই নে তোর জান। আমি সরি, আসলে আমি তখন ওটা ঠিক করিনি। খুব লেগেছে তাই না বাবু? বাবু? আপু আপনার ভুল করছেন, আমি বাবু নই, আমি অভ্র। বাবু অন্য কোনো ছেলে হবে, হয়তো, কিন্তু আমি নই। আরে ভালোবাসার মানুষকে তো সবাই বাবু বলে, কেন তুমি জানো না? ও জানবি কি করে? ও তো একটা ক্যাবলাকান্ত। কি একবার ভ্যাবলাকান্ত একবার ভ্যাবলাকান্ত বলছিস? দুটোই তো। এইভাবে বলিস না, আমার বুকে লাগে। ও মা, এ তো দেখি দরদ উতলে পড়ছে। আমি চুপচাপ শুধু সরে যাচ্ছি। আপু আমি গেলাম। ছি, ভালোবাসার মানুষকে কেউ আপু বলে? কে ভালোবাসে মানুষ? আমি তোমার ভালোবাসার মানুষ। তার মানে ওরা লুকিয়ে লুকিয়ে প্রেম করে? আজ তো আমাদের টেট দিতেই হবে। ওকে, আজ আমার বয়ফ্রেন্ড তোমাকে ট্রিট দিবে। আপনার বিএফ মানে? আমার বয়ফ্রেন্ড মানে তুমি। আমি কেন? কারণ তুমি আমি প্রেম করি তাই। না করো না প্লিজ, এটা তোমার আমার সম্মানের ব্যাপার। ওকে, কিছু করার নেই। যদিও জানি আমায় বাস দিচ্ছে, তবুও বড় অপু কিছু বলা যাবে না। এরপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেলাম। তারপর যা হলো তা বলার মতো কোনো ভাষা নেই। বিকেলে বাসায় আসলাম। কিরে, মুখটা প্যাঁচার মতো করে রেখেছিস কেন? কিছু না, এমনি। কেমন কাটলো প্রথম দিন? বলার মতো কোনো ভাষা নেই, সারা জীবন মনে রাখার মতো। তাই তাহলে তো ভালোই কাটছে। কেমন যে ভালো কাটলো সেটা তো আমি ভালো করে জানি। কিছু বলবি? হুম। ও আচ্ছা। কই না তো। এরপর ফ্রেশ হয়ে কিছু খেয়ে বাইরে ঘুরতে গেলাম। রাতে বাসায় ফিরলাম। সারাক্ষণ শুধু একটা কথাই ভাবলাম, কি করা যায়, কি করব, প্রতিশোধ নেব নাকি না, কিছুই খুঁজে পাচ্ছি না। রাতে খাওয়া করে একটু বই দেখে শুয়ে পড়লাম। সকালবেলা আবার সে আগের নিয়মে আম্মু ডেকে তুললো। এরপর আবার কলেজে গেলাম। তবে আজ আর দেরি করিনি। ক্লাসে গিয়ে দেখি হারামি 3টা আসছে। ওদের সাথে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় ওই আপুগুলো রুমে আসলো। এই, তোদের মধ্যে রিয়াদ কেড়ে? কেউ কোনো কথা বলছে না। কিরে, কানে কথা যাচ্ছে না? বল, রিয়াদ কে? পেছন থেকে নীলাদ্রি আপু গিয়ে ছেলেটার গালে বেশ কয়েকটা থাপ্পড় মারলো। কলেজে আসছিস 2 দিন হলো, এর মাঝেই বড়দের সম্মান করিস না। সরি আপু। নেক্সট টাইমে যেন আর ভুল না হয়। ওকে আপু। এই চল সবাই। নীলাদ্রি আপু আর তার বন্ধুরা চলে গেল। তখন আমি ওই ছেলেটার কাছে গেলাম। তো মারলো কেন? আজ কলেজ আসার সময় ওনারা সামনে ছিল, তারপর? ওনাদের সালাম দেয়নি তাই। ও আচ্ছা, মেয়েটা দেখতে পরীর মতো, নামটা অনেক সুন্দর নীলাদ্রি, কিন্তু মেয়েটার ব্যবহার এমন কেন? মেয়েটার যদি ব্যবহার ঠিক থাকতো তবে ওর সাথে প্রেম করা যেত। ছি, এসব কি ভাবছি? জানতে পারলে কল্পনাতেও এসে থাপ্পড় দেবে। এরপর ক্লাস শেষে বন্ধুরা মিলে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। কি রে, কাল তো তোরে ভালোই বানাইলো। মজা নাও তাই না? যেদিন পড়বা পাল্লা সেদিন বুঝবা। তুইও ওকে একটু জ্বালা। কিভাবে? আরে ওর পিছনে লেগে থাক।
কেউ শুধু শুধু কি থাপ্পড় চায়? আমি কি পাগল হয়েছি? না, তুই না জ্বালালে তো ও তোরে আরো বেশি জ্বালাবে। কি বলিস? হুম, তোরা থাক, আমি যাচ্ছি। অল দা বাঁশ। এটাই তো দিতে পারিস। যা এখন। দূর থেকে আপুকে দেখে হাঁটু কাঁপতে শুরু করছে। হাই, কে রে তুই? আমি অভ্র, তোমার বিএফ। ঠাস! জুনিয়র হয়ে আমায় তুই বলিস? তোর সাহস তো কম না। এক্ষুনি চোখের সামনে থেকে ভাগ, নয়তো খবর আছে। কালে হাত দিয়ে চলে আসলাম। আজকেও তোরে মারছে, এটা তো সহ্য করা যায় না। কি করবো বল, বড় আপু তো। তো কি হয়েছে? আমরা চাই তুই এর প্রতিশোধ নে। কিন্তু কিভাবে? অত কিছু বুঝি না, আমরা দেখতে চাই ওই মেয়ে যেন তোর কথায় উঠে আর বসে। তুই একটা কথা ভাব, তোর বাবা মা কয়দিন তোর গায়ে হাত তুলেছে? একদিনও না। যদি তোর মাঝে কোনো পুরুষত্ব থাকে তবে তুই করবি। ওকে। এরপর বাসায় আসলাম আর ভাবতে লাগলাম কি করব। তবে এর একটা কিছু করেই ছাড়বো। আম্মু বারবার ডাকছে, কিন্তু কানে কিছু যাচ্ছে না। আম্মু কি করছো? লাগছে তো। লাগার জন্যই তো ধরেছি। খুব লাগছে, কিন্তু কিভাবে কানে ধরে? হ্যাঁ, এভাবেই ধর। তাহলে নিজের কানটা রেখে আমার কানটা ধরেছো কেন? হারামজাদা, কখন থেকে তোকে ডাকছি, কথা তো কানেই যায় না। ও, শুনতে পাইনি। মন খারাপ? না, তাহলে কি ভাবছিস? ভাবছি কত দজ্জাল মেয়ে বিয়ে করলে তোমাকে জ্বালাতে পারবে। হারামজাদা, তোর বউ আমাকে জ্বালাবে? অবশ্যই। সেটা পরে দেখা যাবে, এখন আয়, এসে খেয়ে নে। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি। আচ্ছা। এরপর খাওয়া করলাম। সেদিন আর তেমন কিছু ভাবতে পারলাম না। পরের দিন সকালবেলা কলেজে গেলাম। আজকেও গেটে দেখলাম নীলাদ্রি আপু দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে পাশ দিয়ে চলে যেতে লাগলাম। পাশে একটা ছেলে খুব তাড়াতাড়ি করে কোথায় যেন যাচ্ছিল। তার সাথে ধাক্কা লেগে আমি নীলাদ্রির উপরে পড়ে যাই। ঠাস! তোর সাহস হয় কিভাবে? তুই আমায় টাচ করিস? আসলে ওই ছেলেটা। ওই ছেলেটা? কি ওই ছেলেটা? নিচে এসে প্ল্যান করে সব করছিস আর এখন ওই ছেলেটা? আসলে আমি। কি আমি? সরি। ওকে যা, ক্ষমা করলাম। ধন্যবাদ। ক্লাসে চলে আসলাম। না, এমন আর মানা যায় না। এর তো জীবনে কোনো বুদ্ধি হবে না মনে হচ্ছে। একটা মেয়ের এত রাত থাকতে পারে? আচ্ছা, এটা রাগ নাকি অহংকার? যাই হোক, এর শেষ তো দেখতে হবে। ক্লাস শেষ করে বাইরে আসলাম। এই ক্যাবলাকান্ত, আমায় বলছেন? তুই ছাড়া কি আর কেউ আছে ক্যাবলাকান্ত? দেখুন, আমার একটা নাম আছে। তো কি হয়েছে? সিনিয়র বলে আপনারা যা খুশি তাই করতে পারেন না। উলি বাবালি, ভ্যাবলাকান্তের বুকে যে বুলি ফুটেছে। সাবধান করে দিচ্ছি কিন্তু, আর এসব বলবেন না। কিরে, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? এই ক্যাবলাকান্তকে দেখ, মুখে বুলি আসছে। সকালেই তো থাপ্পড় খেলি, এখন আবার আসছোস? মানে আজ সকালেও মারছিস তুই আমাদের ধুলাবাইকে। ও তাই তো, ও তো আবার তোদের দুলা ভাই, আমার বয়ফ্রেন্ড। সরি, জানো লাগছে তোমায়? সব কটা হাসতে লাগলো। আমি গেলাম। কি বলো জানো? গেলাম মানে কি? বসো, একটু গল্প করি। কেন? তুমি আমার বয়ফ্রেন্ড না, বলো? তাই তো। আমরা একটু কাছে আসি। আচ্ছা ঠিক আছে, আমার পাশেই বসো। এরপর পুরো ক্যাম্পাসের সামনে আমি নীলাদ্রিকে কিস করলাম। ঠাস! জানোয়ার, তোর সাহস হয় কি করে তুই আমায় কিস করিস? আমি তো তোমার বিয়ে, তাই না? গালে হাত দিয়ে পড়লাম। ব্যথা হচ্ছে, আবার আনন্দ হচ্ছে। তোকে আমি দেখে নিব। পরে দেখা যাবে। তোর জীবন আমি হেল করে দিব। যা পারো করো। নীলাদ্রির আর কোনো কথা না বলে চলে গেল। সবাই কেমন যেন আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় আমি এইমাত্র এভারেস্ট জয় করে আসলাম, বন্ধুদের কাছে আসলাম। মামা, তুই তো পুরা পাঠিয়ে দিলি। আমার সাথে পাঙ্গা, বুঝবে এবার। দূর থেকে হাবিব দৌড়ে এসে। অব্র, তুই এটা কি করলি? কেন দোস্ত, খুব ভালো লাগছে নাকি তোর? রাগ তোর ভালো লাগা। জানিস ওকে? কোন মেয়ের মেয়ে রে? এই এলাকার কমিশনারের মেয়ে। তো আমি কি ভয়? কি 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 বললি? কি বলি তুই? কার মেয়ে? কমিশনারের? কমিশনার মেয়ে? আগে বলবি না? কমিশনারের? আমি একটু আগেই জানতে পারলাম। ভাই তুই কে? আমি তোরে চিনি না। ওই আমাগো অব্র নামে কোনো বন্ধু আছে? ওই না তো।
অভ্র নামের কাউরে আমি চিনি না। আগে ছিল? ওরে সালা হারামির দল, তোদের জন্য তো আমি এসব করলাম। আমরা কি তোরে কিস করতে বলছি? তা বলিসনি। তাহলে তুই এত রোমান্টিক হতে গেলি কেন? আমি কি জানতাম ও কমিশনার মেয়ে? তাহলে তুমি এত রোমান্টিক হতে গেলা কেন? তোরা কই যাস? এখন বসে বসে আঙ্গুল চুষো। কলেজ শেষ হয়েছে তো যাব নাকি এখানে বসে বসে? থাক, পরের গুলো বলতে হবে না, আমি জানি। বাসায় চলে আসলাম, এসে আগে আম্মুর কাছে গেলাম। আম্মু, কি হচ্ছে? আম্মু ভালো আছো? মতলব কি? কিসের মতলব? কোনো মতলব নেই। এত ভূমিকা না করে যা বলবি তাড়াতাড়ি বল। আমি কলেজটা চেঞ্জ করব। কি? কেন? ভালো লাগে না তাই। এই কলেজে পড়ার জন্য তো দিনরাত এক করে দিয়েছিলি। এখন আর ভালো লাগে না। না লাগলেও পড়তে হবে। তোর ভালো লাগে না, কিন্তু কিছু তো একটা করতে হবে। কি করব কি করব কি করব, আইডিয়া। কিছুদিন কলেজে যাব না। আমি কত বুদ্ধিমান। আম্মু, আবার কি? আম্মু, আমি তুই কি? আমি কিছুদিন আন্টি বাসা যাই। কেন? অনেকদিন থেকে কোথাও যাই না। যাওয়ার দরকারও নেই। অনেক কষ্ট করে আম্মুকে রাজি করালাম। এরপর আমি গো টু আন্টির বাড়ি, আমার আর বাইকে। বেশ কিছুদিন পর আন্টির বাড়িতে থাকলাম। প্রায় 15 দিন পর বাসায় আসলাম। বাসায় এসেই আম্মু কিভাবে খুঁজতে আসছিল। কই না তো। সত্যি, আমি তো মহা খুশি। তার মানে নীলাদ্রি আবু সব বলে গেছে। কত ভালো লাগে। পরের দিন কলেজে গেলাম। কিরে কই হারিয়েছিলি এতদিন? আন্টি বাসায় গেছিলাম। কমিশনারের মেয়ের বয়ে? কে রে? আমি কাউকে ভয় পাই না। পিছনে নীলান্দ্রি আপু আসছে। কি বলিস? শয়তানের নাম নেওয়ার শয়তান হাজির। এই অফ্র, অব্র তোরা ডাকছে। বল, আমি কলেজে আসিনি। কি হলো? তোমায় ডাকছি শুনছো না? ও আপু, আপনি শুনতে পাইনি। ওকে আসো। কোথায়? আসো না একটু। ও ব্রো, আজ তুই গেলি কমিশনার মেয়ের সাথে পাঙ্গা। এবার বুঝবি। নীলাদ্রি আপু আমার একটা নির্জন এলাকায় নিয়ে গেল। যাক বাবা, আমি তো লোকালয়ে যা করার করেছি। এ আবার এখানে আমায় পিটাবে নাকি? কি করে করুক, কেউ না দেখলেই হলো। অফ্র, তোমায় আমি এখানে নিয়ে আসছি কেন জানো? না আপু। কি আপু আপু করছো? তো কি বলবো আপনাকে? তুমি করে বলবে। কিন্তু আপনি তো সিনিয়র। সিনিয়রকে তুমি বলা যায় না। ঠিক তা না। তো বলতে সমস্যা কোথায়? ওকে, কিন্তু এখানে আমায় নিয়ে এসছো কেন? তোমায় আমি কিছু বলতে চাই। তো ওসব কথা তো ক্যাম্পাসে বলা যেত। না, এসব কথা শুধু নীরবে বলা লাগে। কি এমন কথা? আমায় ক্ষমা করে দিও। কেন? এতদিন তোমায় অনেক মারছি তাই। আরে আমি কিছু মনে করিনি। আমরা বন্ধু হতে পারি তো? তুমি তো সিনিয়র না। তো কি হয়েছে? ওকে। এরপর আমরা দুজন গল্প করতে করতে কলেজে আসলাম। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আমরা কারো দিকে না তাকিয়ে হাসতে হাসতে চলে গেলাম যার যার ক্লাসে। তবে বুঝলাম না মেয়েটা এত তাড়াতাড়ি কিভাবে এত পরিবর্তন হলো। আসলে কি পরিবর্তন হয়েছে নাকি অন্য কিছু? কলেজ শেষে বাসায় আসার সময় আবার আমার ফোন নাম্বারও নিল। এর মধ্যে কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। এরপর থেকে চলতে শুরু হলো নতুন করে বন্ধুত্ব। নীলাদ্রি এখন আমার সাথে অনেক কিছু শেয়ার করে। মনে হয় ওর আগের কথা ভুলে গেছে। আমিও তো এটাই চাই। এর মাঝে নীলাদ্রির এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেল। এখন আর ওর সাথে তেমন ভাবে কথা হয় না। খুব মিস করি ওকে এখন। কিন্তু কিভাবে কি করব, ওর তো আশেপাশেও যাওয়া যাবে না। দিনগুলো কেমন জানি মৃত গাছের মতো শুষ্ক কাটছে। একদিন কলেজ থেকে বাসা আসার সময় দেখলাম বাসার সামনে একটা গাড়ি পার্ক করা। কে আসতে পারে? কে হয় হোক, তাতে আমার কি। বাসার ভিতরে আসলাম। এই কি, নীলাদ্রি এখানে? কিভাবে সম্ভব? আমার নামে কি বিচার দিল নাকি? তা কি করে হয়? আমরা তখন ভালো বন্ধু। আবার হতেও পারে সাথে ওর বাবা আছে। টেনশনে মাথায় কিছু কাজ করছে না। নীলাদ্রি কেমন আছো? ভালো। তুমি? আমিও। আমার আব্বু। ও, আসসালামু আলাইকুম। আর কথা না বলে রুমে চলে আসলাম। এসে চেঞ্জ করে বাইরে এসে দেখি ওরা চলে গেছে। আম্মু, ওরা কেন এসেছিল? বিয়ের কথা বলতে। কার বিয়ে? তোর আর ওই মেয়ের। কি বলো এসব? আমার কি বিয়ের বয়স হয়েছে? তোর আব্বুকে বল। তুমি বলো। তাহলে বিয়ের জন্য রেডি হয়ে নে।
কিছু মাথায় ঢুকছে না। সালা, আজ নিজেকে পৃথিবীর সব থেকে বড় বাধা মোটা মনে হচ্ছে। রাতে একটা আননোন নম্বর থেকে ফোন আসলো। হ্যালো, কে? আমি আমি কে? তোমার হবু বউ। ও নীলাদ্রি, আচ্ছা এটা তুমি কেন করলে বলো তো? কি কেন করলাম? এমনটা করার কোনো মানেই হয় না। কি করব বলো, তোমায় যে ভালোবেসে ফেলেছি। তো আমি কি করবো? তোমার বোঝা উচিত তুমি সিনিয়র। তো আমার কি ভালোবাসা অপরাধ? কি করে যে বোঝাই? তোমার না হয় বিয়ের বয়স হচ্ছে, তবে কি আমার বিয়ের বয়স হচ্ছে? আমার যখন হয়েছে তখন তোমারও হয়েছে। তোমাকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। ওকে বাই। ফোনটা কাটলাম। কিছুতেই ভেবে পাচ্ছি না এই মেয়ে কবে থেকে আবার আমায় ভালোবাসতে শুরু করলো। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো, কিন্তু কিছুতেই আব্বুকে বোঝাতে পারলাম না যে সামনে আমার পরীক্ষা, নীলাদ্রি আমার সিনিয়র। অবশেষে বিয়ে করে ফেললাম বাসর ঘরে। তুই এখানে কি করিস? মানে? তুই এই ঘরে কেন? তাহলে কোথায় থাকবো? আর তুমি আবার তুই করে বলছো কেন? ছোট হয়ে আবার আমায় তুমি বলিস? মানে? বলেছিলাম না তোর জীবনটা হেল করে দিব, আর তার জন্য আমায় এইসব নাটক করতে হয়েছে। শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এটা করলে? এখন তোর জীবন থেকে সুখ শব্দ হারিয়ে যাবে। তুমি নিজ জানতাম, তবে এতটা নিজ জানা ছিল না। তোর সাথে বক বক করার সময় নাই। তাই তো। এই কি করছিস? ঘুমাচ্ছি। এখানে? নয়তো কোথায়? আমি কি জানি? মানে? তোর মতো একটা ছোট লোকের সাথে বেড শেয়ার করবো আমি? কখনো না। অহংকার কিন্তু পতনের মূল। তোর বক বক শোনার সময় নাই, তুই এখানে শুবি না। আমি নিচে শুয়ে পড়লাম, ভাবতে লাগলাম মানুষ এমন হতে পারে। পরের দিন সকালবেলা আম্মুর কাছে গিয়ে সব বললাম। আম্মু বলল, বড় লোকের মেয়ে তো, তাই একটু একটু অহংকার থাকবে, ভালোবাসা পেলে সব ঠিক হয়ে যাবে। তুই কিছু মনে করিস না। কিচ্ছু করার নেই, এখন আম্মুর কথা মতো চলতে হবে। মেয়েটা কি অদ্ভুত। আম্মু আব্বুর সাথে আমার খুব খুব সুন্দর সম্পর্ক, আমার সাথে শুধু খারাপ ব্যবহার করে। যাই হোক, আব্বু আমার সাথে তো ভালো ব্যবহার করে, এতে অনেক। সামনে পরীক্ষা, তাই তাড়াতাড়ি করে একটু পড়তে বসলাম। ঠিক তখনই নীলাদ্রি আসলো। কি রে, কি করিস? কে? আমি। ও তুমি? তুই আবার আমায় তুমি বলছিস কেন? আমি কি তুমি করে বলার অধিকার রাখি না? তোর মতো ফকির আমায় তুমি করে বলার অধিকার রাখে না। তাহলে এই ফকিরকে বিয়ে করলে কেন? বিয়ে? কিসের বিয়ে? মানে? হাসি কি আছে? তুই কিভাবে ভাবলি এটা সত্যি বিয়ে? বিয়ে কখনো মিথ্যে হয় না। হয়, এই বিয়েটা মিথ্যে। তুমি কিছুই জানো না। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, এখন এটাই আমাদের সংসার। কিসের সংসার? তোর জীবনটাকে হেল করে দেখ কিভাবে তোকে নর্দমায় ফেলে চলে যাই। তুমি প্রমাণ করলে বড় লোকের মন বলতে কিছু থাকে না। আর একবার যদি তুই আমায় তুমি বলিস, তবে তোকে যে কি করবো আমি নিজেও জানি না। আচ্ছা, আপনি যে অহংকার নিয়ে আছেন, এই অহংকার কিন্তু বেশি দিন থাকবে না, কারণ এটা দীর্ঘদিন ধরে বিচরণ করে না। এটার পতন নিশ্চিত। তোরে এত জ্ঞান দিতে হবে না। আমি কিচ্ছু বললাম না, আবারও পড়ায় মনোযোগ দিলাম। এত পরে কি করবি? সেই তো ফেইলই করবি। আমার মতো রেজাল্ট জীবনেও করতে পারবি না। হয়তো আপনার মতো রেজাল্ট করতে পারবো না, তবে ফেলও করবো না ইনশাআল্লাহ। হইছে, এত না পড়ে বাসার কাজ শেখ। আব্বুকে বলে বাবার কাজের লোক হিসেবে একটা চাকরি দিব। ধন্যবাদ, আশা করি এটা দরকার হবে না। ফকির কখনো শালা ভালো বোঝে না। আমি আপনাকে আপনি করে বলছি কারণ এটা নয় যে আপনাকে ভয় পাচ্ছি। এটা করছি কারণ আমার আব্বু আম্মু এটা আমায় শিক্ষা দিয়েছে, সবাইকে সম্মান করতে শিখিয়েছেন, কিন্তু আপনি সেটা শেখেননি। না, এতে আমি আপনাকে কোনো দোষ দেব না, হয়তো এটা আঙ্কেলের ব্যর্থতা। তোর সাহস হয় কি করে তুই আমার আব্বুকে ইনসাল্ট করিস? সরি। ছোট লোক কোথাকার। একদিন এই অহংকারটা আপনার মাটিতে মিশে যাবে, মিলিয়ে নিয়েন। তোরে? এর মাঝে আম্মু আসলো। কি ব্যাপার, কি নিয়ে কথা বলছিস? কিছু না আম্মু। ও নীলাদ্রি, তোমার আব্বু এসেছে। আপনি যান আম্মু, আমি আসছি। এই তুমিও আসো। মেজাদের কি এরকম বহুরূপী? হ্যাঁ, কখন কোন রূপ ধারণ করবে তা বোঝা বড় কঠিন। হয়তো এটা তারা নিজেরাও ঠিক করে জানে না। কিছুক্ষণ পর নীলাদ্রির আব্বু মানে শ্বশুরের সামনে গেলাম, গিয়ে সালাম দিলাম। বসো বাবা। হুম। কেমন আছো বাবা? হ্যাঁ ভালো, আপনি? ভালো আছি, তুই কেমন আছিস মা? আগে জামাই, তারপর মেয়ে। পাগলি মেয়ে। ভাই, আমি ওদের নিয়ে যেতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে।
কিন্তু আমার তো সামনে পরীক্ষা, আপনি বরং ওনাকে নিয়ে যান। নিজের বউকে কেউ আপনি বলে বাবা? আসলে আসলে হয়েছে কি জানো আপু, ওকে এত করে বলছি তুমি বলতে, কিন্তু ও বলছে না। কেন? ও বলে এতদিন আপনি করে বলছি অভ্যাস হয়ে গেছে, তাই একটু সময় লাগবে অভ্যাসটা বদলাতে। ও আচ্ছা, তো তোমরা গিয়ে কি রেডি হও। আচ্ছা আব্বু, কি হলো বসে আছো যে, চলো। ও আচ্ছা, তো তোমরা গিয়ে রেডি হও। আমি না যাই, আপনি যান, আমার পরীক্ষা আছে। তো কি হয়েছে, চলো, ওখানে আমার বইগুলো তো আছেই, আর যদি কোনো কিছু বুঝতে না পারো তবে আমি সলভ করে দিব। সেটাই তো, বৌমা তো তোর সমস্যা করতেই পারবে। যা, রেডি হয়ে নে। আম্মুর কথা কখনোই অমান্য করতে পারি না, যদিও জানি গিয়ে আমায় অপমান করার রাস্তাটা সুগম করে দিচ্ছি, তবুও যেতে হবে। আম্মু আমার ব্যাগ গুছিয়ে দিচ্ছে। আম্মু, ওই দুটো বই দাও। না আম্মু, এই তুমি বই কি করবে? পড়তে হবে না। আমার বইগুলো তো আছে, তাই নয় কি? হ্যাঁ তাই তো, তোরা আয়, আমি নিচে গেলাম। আচ্ছা আম্মু। আম্মু চলে যাওয়ার পর নীলাদ্রি আবার ধীরে ধীরে বলল, কি ভাবছিস শ্বশুর বাড়ি গিয়ে জামাই আদর খাবি? তোরে আমি ভালো করে জামাই ষষ্ঠী করাবো। আমি কখনো সেটা আশাও করি না। সেটাই বেটার, এখন চল। এরপর বাইরে এসে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠা একটু পরে, জীবনেও তো এমন গাড়িতে চড়তে পারবি না, আমার বাবার গাড়ির ড্রাইভার হোস। তা না হয় গেলাম, তা না হয় হলাম, কিন্তু আমাদের বাইকে করে ঘুরতে কিন্তু আরো বেশি মজা। তোর কি লজ্জা বলতে কিছু নেই? কেন? যতই অপমান করি না কেন সবসময় হাসি মুখে কথা বলিস। কেন, কোনো সমস্যা? তোর হাসি আমার সহ্য হয় না। আপনারা তো জানেন না, হাসি মুখে কথা বলা এক ধরনের ইবাদত। তোরে জ্ঞান দিতে না করছি না, আগে বাসায় গিয়ে নেই, তারপর দেখ কি করি। কি আর করবেন অপমান ছাড়া? তোর মুখ থেকে এই মুস্কি হাসি দূর করব, হেসে হেসে কথা বলা ভুলিয়ে দিব। চেষ্টা করেন। একটু পর বাসায় গিয়ে পৌঁছালাম। বাসা থেকে 2-3টা মেয়ে দৌড়ে আসলো, দেখে তো আমার সমবয়সী মনে হচ্ছে। ভাইয়া কেমন আছেন? বাহ, বোনকে বাদ দিয়ে ভাই আগে? তোর সাথে পরে কথা বলবো। থাক, তোরা তোদের ভাইকে নিয়েই থাক। আপনি তো দেখতে হ্যান্ডসাম, তবুও কেন এই বুড়ি সিনিয়র মেয়েকে বিয়ে করলেন? আমরা কি ছিলাম না? ওই কে বললো রে এই কথা? কি? আমি বুড়ি হয়েছি এটা কে বললো? নিজের চেহারা একবার আয়নায় দেখ যা। তোরা সুযোগ মতো পাই আগে, পরে দেখা যাবে। ভাইয়া আসেন আপনি। চলেন। আপনি আমাদের আপনি করে বলছেন কেন? কি বলবো? তুমি করে বলবেন। বলতে পারি, তবে তোমাকে তুমি করে বলতে হবে। আচ্ছা চলো। চলো। এরপর রুমে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে যেতে লাগলাম। এই দাঁড়া, তুই ওইদিকে কই যাস? বাথরুমে? তুই আমার বাথরুমে যাবি? হুম। তুই জানিস ওটা আমার পার্সোনাল বাথরুম। তো? ওই বাথরুম আমি ছাড়া কেউ ইউজ করে না। তো? তুই কি করে ভাবলি তোর মতো একটা ফকিরকে আমি আমার বাথরুমে যেতে দিব? আপনি তো অপমান করার জন্য এখানে আসছেন, আমি ভুলেই গেছি। বলেন কোন বাথরুমে যাব? নিচে যা, কাজের লোকের বাথরুমে, ওদেরটা তোর বাথরুমের থেকে ভালো। হতে পারে, আপনারা ধনী মানুষ। যা ওখানে যা। এরপর আমি নিচে আসলাম। এসে একজন মহিলাকে দেখলাম, তাকে সালাম দিলাম। কি জামাই বাবু, আপনি কি খোঁজেন? নিচে নাকি বাথরুম আছে? হ্যাঁ, কিন্তু আপনি কি করবেন? কিছু না, একটু ফ্রেশ হবো। নীলাদ্রি আপার ঘরে তো আছে। জানি, ওটা তো উনি আছে। ও, কি হয়েছে ভাইয়া? আপামনি, জামাই বাবু এই বাথরুমে নাকি যাবে? কেন, রুমেই তো আছে। ওটাতে তোমার আপু আছে। ও আচ্ছা, আপনি আসেন আমারটাতে। না থাক, এটাতেই হবে। ও আচ্ছা, আপনি আমারটাতে আসেন। কি যে বলেন না, আসেন তো। এরপর আমি শালিকার বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে গেলাম। তুই আসলেই একটা ছোট লোক। মানে? কারো রুমে ঢুকতে গেলে যে নক করতে হয় জানিস না, নাকি বাবা মা শিখায়নি? হো, আপনি আমার স্ত্রী, তাই নক করিনি। নেক্সট টাইম আর ভুল হবে না। মনে থাকে জানো। তবে একটা কথা, আপনি আমার যা বলা বলেন, কিন্তু আব্বু আম্মুকে নিয়ে কিচ্ছু বলবেন না। আর তুইও এত স্ত্রী স্ত্রী করবি না। আচ্ছা। কি খুঁজিস? আপনার বইগুলো কোথায়? ওগুলো তো হিয়াকে দিয়ে দিচ্ছি। মানে? মানে হিয়া আমার ছোট বোন, ওকে ফোন করে বইগুলো নিয়ে যেতে বলেছি।
কিন্তু কেন? ও আমার বোন তাই। কিন্তু আমি এখন কি পড়বো? তুই কি পড়বি আমি কেমনে জানবো? আপনি তো বলেছিলেন আপনার বই আমি পড়তে দেবেন। তোর কি করে মনে হলো আমার বই আমি তোর মতো ছোট লোককে পড়তে দিব? কি বলতে চাচ্ছেন আপনি? কিছুই না, আমি দেখবো তুই কি করে ইন্টার পাস করিস। একটা কথা হয়তো আপনি জানেন না, শকুনের দোয়ায় গরু মরে না। তুই আমায় শকুন বললি? আমি কাউকে ইন্ডিকেট করে বলিনি। তাহলে কাকে বললি? আমি একটা প্রবাদ বললাম। এখন যার ভাবনা যেমন। মানে? আপনি যদি মনে করেন আপনি শকুন, তবে এখানে তো আর কোনো কিছু করার নেই আমার, তাই না? তোরে তোরে তো আমি দেখে নিব। এরপর রাতে নীলাদ্রির বাবা খাওয়ার জন্য ডাকলো, গেলাম, গিয়ে সালাম দিলাম। তো বাবা, কেমন লাগছে আমাদের বাড়ি? অনেক ভালো। আমার মেয়ে কেমন? অনেক ভালো, অনেক যত্ন করে আমায়। তাই বুঝি এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে বুঝতেই পারিনি। হুম। খাচ্ছ না কেন? খাও। আমার তো খাওয়া শেষ। আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও। আচ্ছা। রুমে এসে শুয়ে পড়লাম, অনেক ক্লান্ত লাগছে। এই, তুই আমার বিছানায় শুয়ে আছিস, তোর সাহস তো কম না? আসলে অনেক ক্লান্ত লাগছে তো তাই। তো আমি কি করব? মেঝেতে শুয়ে পড়তে পারিসনি? আসলে চুপচাপ বিছানা থেকে উঠে যা। আপনি চিল্লাবেন না, আমি যাচ্ছি। তাড়াতাড়ি। অনেক ক্লান্ত ছিলাম, তাই মেঝেতে শোয়ার পরই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ জাগনা পেলাম, শীত লাগছে কেন জানি। চোখ মেলে দিকে আমার জায়গায় পানি। বুঝতে পারলাম এটা ওনার কাজ, কিন্তু কিচ্ছু বললাম না, কারণ আম্মু বলেছে কিছু না বলতে। ও বসে মুখ করে হাসছে, যার শব্দ স্পষ্ট আমার কানে ভাসছে, ভেসে আসছে। উঠে জামা খুঁজতে লাগলাম, কিন্তু আমার জামা যে ব্যাগে আছে সেই ব্যাগটাই তো খুঁজে পাচ্ছি না। এই হালকা শীতের রাতে এমন আধা ভিজা অবস্থায় থাকা যে কতটা কষ্টকর তা ওই দিন বুঝেছি। সারা রাত এমন ভেজা কাপড়ে ছিলাম। আমি বুঝতে পারলাম আমি অসুস্থ হব, কিন্তু এখানে আমার সেবা করার কেউ নেই। তাই যে করে হোক কাল সকালে আমার বাসায় যেতে হবে। রাতে একটা বন্ধুকে ফোন দিলাম, তার বউকে বললাম যদি আমার শ্বশুর কথা বলতে চায় তাহলে কি বলবে। সবকিছু শিখিয়ে দিলাম। সকালবেলা অনেক খুঁজে ব্যাগটা খাটের নিচে পেলাম। রাতে সব জায়গায় খুঁজলাম, শুধু এই জায়গা ছাড়া। আমি এখানে খুঁজতে এসেও খুঁজিনি, ভেবেছিলাম এখানে থাকবে না। মহামানবরা ঠিকই বলে, সফলতা তোমার এতটাই নিকটে যা তুমি কল্পনা করো না। তাই কখনো হাল ছিল না। ড্রেস চেঞ্জ করে বাইরে আসলাম, দেখি শ্বশুরমশাই বসে আছে, গিয়ে সালাম দিলাম। কিছু বলবে? হুম। বলো। আমার একটা বন্ধু অসুস্থ, তাই আমার বাসা যেতে হবে। না আব্বু, আর কেউ অসুস্থ নয়, ও মিথ্যে কথা বলছে। কি বলছিস সব? হ্যাঁ, তোমার যদি সত্যি কোনো বন্ধু অসুস্থ থাকে তবে তাকে ফোন দাও, আমি নিজে শুনতে চাই। এরপর আমি আমার বন্ধুকে ফোন দিলাম এবং লাউড স্পিকার দিয়ে শ্বশুরমশাইকে কথা বলতে দিলাম। ও সালাম দিলে, এরপর আমি যা যা বলতে বলেছিলাম ও তাতে কপি করলো। এ তো সত্যি বলেছে, তুই শুধু জামাইকে মিথ্যা বললি। তো তোরা যাস। আমি একাই যাই, উনি না হয় পরে যাবে। আচ্ছা। এরপর আমি তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে গো টু বাড়ি। আমার ধারণাটাই সত্যি, বিকেল হতে না হতেই আমার জ্বর সর্দি এসে হাজির। মনে হয় দাওয়াত করে রাখছিলাম। তোর তো ভালোই জ্বর এসেছে। হুম। বৌমাকে বলবো? না থাক। কেন? ও একটু বাবা বাসায় ঘুরতে গেছে, থাক না। আর তুমি তো আছোই। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা থেকে নীলাদির বাসায় এসে হাজির। এমা, এ তো আম্মুর কাছে এসে মায়া কান্না জুড়ে দিল। ওকে কাল কতবার করে বললাম যে আমাকেও সাথে নাও, কিন্তু ও নিলই না। আসু অসুস্থ আমায় একবারও বলেনি। আমি কি পর? আরে না মা, আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি আপাতত এর পাশে আছি। আচ্ছা। মেয়েরা আসলে বহুরূপী, এদের মন বোঝার ক্ষমতা কারো নেই। এরা কখন কি করে হয়তো সেটা এরা নিজেরাও জানে না। সামান্য প্রতিশোধ দেওয়ার জন্য এই মেয়েরা কত অভিনয় করছে। এই অসুস্থ শরীর নিয়েও আমার চিৎকার করে হাসতে ইচ্ছে করছে। একটু পরে নীলাদ্রি আসলো। আম্মু আপনি রুমে যান, আমি মাথায় পানি পট্টি লাগিয়ে দিচ্ছি। আচ্ছা। এরপর আম্মু চলে গেল, সাথে সাথে নীলাদ্রি দরজা বন্ধ করে শুয়ে পড়লো। কি হলো, শুয়ে পড়লেন যে? তো কি করব? ও কিছু না। তুই কি ভাবছিস তোর মাথায় পট্টি লাগিয়ে দিব আমি? আমি জানতাম দেবেন না, কিন্তু আম্মুকে পাঠালেন কেন? একটু কষ্ট পা, তোর কষ্ট দেখতে আমার অনেক ভালো লাগে। আমি জানতাম না মানুষ, বিশেষ করে মেয়ে মানুষ, এতটা পাষাণ হয়। সৃষ্টিকর্তা ছেলেদের একটা বিশেষ গুণ দিছে, কষ্টগুলো হাসি মুখে সহ্য করার। তাই হাসি মুখে সব সহ্য করে গেলাম। আমি আরো 2 দিন অসুস্থ থাকলাম। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম। সামনে আমার টেস্ট পরীক্ষা ভালো করতে হবে, তাই মনোযোগ দিয়ে পড়া শুরু করলাম। বিকেলবেলা টেবিলে এসে পড়ছি, এমন সময় নীলাদ্রি রুমে আসলো। কি রে, পড়ছিস? শুনেও না শোনা ভান করে পড়েই যাচ্ছি। বাবা, এত মনোযোগ, কানে কথা যাচ্ছে না? যে বলবেন? কি আর বলবো,
তাহলে প্লিজ আমার বিরক্ত করবেন না, আমি একটু পড়ি, সামনে পরীক্ষা। যতই পড় না কেন রেজাল্ট তো ওই ফেলই আসবে। তাই? তাছাড়া আবার কি, ফেল ছাড়া পাশ করতে পারবি না। সেটা রেজাল্টে দেখা যাবে। হুম। এরপর নীলাদ্রি রান্নাঘরে গেল। বুঝলাম না এই মেয়েটি কি করতে যাচ্ছে। আম্মা আব্বুর কাছে লক্ষ্মী মেয়ে হয়ে গেছে অলরেডি। আজ জানতে চাইবো ওনার আসল মতলবটা কি। রাতে খাওয়া শেষ করে এসে পড়তে বসলাম। সারাদিন পরে কি লাভ, রেজাল্ট তো ওই ফেল। তাই মনে হচ্ছে। এটা কথা বলি। বল। আপনি আমার সাথে বাজে ব্যবহার করেন, আব্বু আমার সাথে ভালো ব্যবহার করেন কেন? ও এই কথা। হুম। এটা জেনে তোর কি দরকার? খুব জানতে ইচ্ছে হচ্ছে। ওকে শোন, তবে আমি তোর লাইফ ফেল করতে এসেছি, তো ওনাদের কেন ক্ষতি করব? ও আচ্ছা। আর ওনারা অনেক ভালো। জানি। একই লাইট কেন বন্ধ করলেন? আমি ঘুমাবো। তো ঘুমান, তার জন্য কি লাইট বন্ধ করতে হবে? লাইট জন্য আমার ঘুম আসছে না। ও আচ্ছা, রোজ তো দেরি করে ঘুমান। তো না মানে তাহলে আজ তারা এত তাড়াতাড়ি ঘুমাচ্ছেন? আমার ঘুম পাচ্ছে, আর এটা আমার ইচ্ছে। তোর তাতে কি? না না কিছু না, আপনি ঘুমান। এরপর আমি ব্যালকনিতে গিয়ে লাইট জ্বালিয়ে পড়তে শুরু করলাম। একটু পরে নীলাদ্রি আবার ব্যালকনিতে আসলো। কি হলো, ঘুমাননি? ঘুম আসছে না। সে কি, একটু আগে তো বললেন আপনার ঘুম পাচ্ছে। তখন পাচ্ছিল, বাট এখন পাচ্ছে না। ও। আর তুই আমায় কেন বলছিস? তুই আমায় বলার কে? আমি বলার কেউ না। কি? তুই কে আমার? ভুলে যাবেন না, আপনি আমার বিয়ে করা বউ। হাসার কি কিছু বললাম? বউ? কার বউ? আমার বউ। কে তোর বউ? আপনি। ছোট লোক আবার স্বপ্ন দেখে আমায় বউ করার। মানে? আমি তোকে বিয়ে করছি শুধু তোকে এটা বোঝাতে যে আমার সাথে লাগতে আসার পরিণাম ভালো হয় না। তাই কি করবেন আপনি আমার? তোর জীবন থেকে হাসি সুখ সব মুছে দিব। প্রার্থনা করেন, সফল হলে হতে পারেন। সফল তো আমি হবই। এত কনফিডেন্স? অবশ্যই, কারণ আমি কখনো হাঁটতে শিখিনি। এই জন্য তো আপনি জীবনের প্রকৃত সুখটা উপলব্ধি করতে পারেননি। মানে? মাঝে মাঝে নিজে হেরে গিয়ে অন্যকে জিতিয়ে দেওয়ার মধ্যে একটা সুখ থাকে, যা হাজার জয়ীর আনন্দকে হার মানায়। তোর প্রবাদ তোর কাছেই রাখ। বাঙালি কখনো ভালো কথা কানে নেয় না, এই জন্য দেশের কোনো উন্নতি নেই। তুই বলতে চাচ্ছিস তোর কথা শুনে আমি তোকে ক্ষমা করে দেই? আমি ক্ষমা চাইলে না আপনি আমায় ক্ষমা করবেন? মানে? আমি তো কোনো দোষ করিনি, আমি প্রতিবাদ করেছি, আর প্রতিবাদ করার কোনো দোষ নয়। তোকে এমন শিক্ষা দিব যে জীবনেও কোনো মেয়ের দিকে তাকাতে সাহস পাবি না। আমি এমনিতেই তাকাই না। তোর এই মুখ থেকে এই মুচকে হাসি আমার একদম সহ্য হয় না। তাতে আমার কি, আমি তো এমনই। ধুর, তোর সাথে কথা বলে অযথা সময় নষ্ট না করে ঘুমাই। আপনি তাই করেন, আমিও শান্তি করে একটু পড়ি। তুই মর, তাতে আমার কি? আমি বললাম আপনি বিধবা হবেন। তুই যদি আর আমার সামনে এভাবে হাসিস তবে মুখ সেলাই করে দিব। আমি আপনার জন্য তো আমার স্টাইল চেঞ্জ করবো না, তাই না? ধুর, তোর সাথে কথা বলাই বেকার। নীলাদ্রি ড্রাগ করে রুমে চলে গেল। আমিও চুপচাপ পড়তে শুরু করলাম। শুধু শুধু এসে আমার সময় নষ্ট করে দিয়ে চলে গেল। ও যে ইচ্ছে করে এত তাড়াতাড়ি শুয়ে পড়লো তা আমি আগেই বুঝতে পেরেছি। পরের দিন সকালবেলা বাসার সামনে সবাই র্যাকেট খেলছে, তাই আমিও নিচে গেলাম। গিয়ে আমিও খেলতে শুরু করলাম। এমন সময় হঠাৎ নীলাদ্রি আসলো। আমিও খেলবো। আপনি পারবেন না? নীলাদ্রি পারে না এমন কোনো কাজ নাই। ডায়লগ। কি বললা? কিছু না। এ রবি, এনে ওনার সাথে খেল। অব্র তুই খেল। না আম্মু। ছাড়ো তো আম্মু, ভয় পাইছে। আমি কাউকে ভয় পাই না। তা তো দেখতেই পাচ্ছি। কি? যদি ভয় না পাও তবে আসো খেলি। ওকে। এরপর খেলতে শুরু করলাম। আমি গেমের কাছে চলে আসছি, কিন্তু এখনো দেখলাম নীলাদ্রির মুখটা অনেকটা চুপসে যাওয়া বেরোন হয়ে গেছে। তাই ইচ্ছে করে খারাপ খেলতে লাগলাম। খেলা শেষে আমি গেম খাই। নীলাদ্রি সেই লেভেলে খুশি, কারণ আমায় হারাতে পেরেছে। আম্মা আব্বু আর যারা ওখানে আমার সাথে ছিল সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে রুমে আসলাম। সবার দিকে তাকিয়ে একটু পরে নীলাদ্রিও আসলো। আমি জানি এখন উনি লেকচার শুরু করবেন। কি রে, দেখলি কিভাবে তোকে হারিয়ে দিলাম? তুই আগেই জানতে পারবি না, তাই প্রথমে না বলেছিলি, তাই না? যেটা পারিস না সেটার আশেপাশে ঘুরিস কেন? এমনি, যদি কিছু শিখতে পারি। তোর লজ্জা নেই? কেন? তুই আমার কাছে হারলি মানে একটা মেয়ের কাছে হারলি। তো তো মানে তুই তবুও মুচকি হাসছিস? তো কি করব? তুই ছেলে হয়ে একটা মেয়ের সাথে হারলি, তোর লজ্জা পাওয়া উচিত।
কেন? ছেলে কি মেয়ের কাছে হারতে পারে না? মেয়েরা কি মানুষ নয়? তারা কি ভালো খেলতে পারে না? আর ছেলে মেয়ে খেলায় যে সবসময় ছেলেকেই জয়ী হতে হবে এমন তো কোনো আইন নেই। আপনি ভালো খেলেন তাই আপনি জয়ী, এটাই তো আসল কথা। যে ভালো খেলবে সেই জিতবে। আমি জানি আমি ভালো খেলি। জয়ী আপনি, কিন্তু আনন্দটা আমার বেশি। মানে? কিছু না। ও আর কিছু বলবেন? কেন? না মানে আমি এখন পড়তে বসবো। তো তখন আমার কানের কাছে বকবক করবেন না প্লিজ। কি আমি বকবক করি? না না, আমি সেটা বলিনি। তুই সেটাই বলছিস। তুই শুধু একটু দাঁড়া, তারপর দেখ তোর কি হাল করি। সেটা পরে দেখা যাবে। শুধু অপেক্ষা কর একটু। ওকে। নীলাদ্রি রাগ করে বাইরে চলে গেল। আমিও হাফ ছেড়ে বাঁচলাম, এবার শান্তি মতো একটু পড়তে পারবো। নীলাদ্রি রাগ করে বাইরে যাওয়ার একটু পরে আবার রুমে আসলো, এসে চুপচাপ বসে আছে। কি হলো? কিছু না, এমন ফুলস্টপ হয়ে গেলেন কেন? এমনি। কার কাছে বিচার দিলেন? দেইনি। কেন? আমার ইচ্ছে তাই। এতে তোর কি? আমার কিছুই না। আমি এই বাড়িতে আছি বেশ কিছুদিন হচ্ছে। হুম। তুই একদিনও এই আলমারিটা খুললি না কেন? মানে? আলমারি খুলিস না কেন? ওটার দরকার পড়ে নাই, তাই খোলা হয়নি। এই রুমে তো আমারও ভাগ আছে। কি হয়েছে বলেন তো আপনার? এসব কথা বলছেন কেন? কিচ্ছু হয়নি আমার। আপনি কি অসুস্থ? না। তো? আমি এই আলমারির চাবি চাই। কি করবেন? দিবি কিনা বল। ওটা চাবি দেওয়া যাবে না, আর ওটাতে কিছু নেই তো। তার মানে তুই দিবি না? না। থাক, তুই তোর আলমারি নিয়ে। আবার বাইরে চলে গেল। কিছু বুঝলাম না, এ আসলে আবার চলে গেল। যাক, ভালো হয়েছে। আমি একটু পড়ি, কিন্তু ভাবার বিষয় হলো উনি হঠাৎ করে এই আলমারি খুলতে কেন বললো? আর আমি আলমারিটা খুললাম না কেন? কিছুই তো নাই আলমারিতে। ধুর, এসব আলতু বলতো কথা ভেবে সনষ্ট হচ্ছে কেন? আবার পড়ায় মনোনিবেশ করলাম। একটু পরে পাড়ার এক বড় ভাই ফোন করলো। হ্যালো। কই তুই? বাসায় পড়ছি। কালকে পাশের পাড়ার সাথে খেলা আছে। ও আজকে সবাইকে প্র্যাকটিসে আসতে বল। আচ্ছা তুইও আসিস। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই। তাড়াতাড়ি করে একটু পড়লাম, এরপর সবাইকে ফোন করে মাঠে রাখলাম। আমিও তাড়াতাড়ি গেলাম। ক্রিকেট খেলা আমার সব থেকে বেশি ফেভারিট। মাঠে গেলাম, গিয়ে দেখি সবাই মিলে প্র্যাকটিস করছে। বেশ কিছুক্ষণ পর দেখি নীলাদ্রি আর একটা ছোট ছেলে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু আমি তো ওকে বাসায় রেখে এসেছি। হয়তো আমি বের হওয়ার পরপরই বের হচ্ছে। আচ্ছা, আমার তো কষ্ট হচ্ছে কেন? ও ঘুরছে ঘুরুক না, তাতে আমার কি? আমি কি ওর প্রতি আসক্ত হয়ে গেলাম? না না, এটা হতে পারে না। যদি আসক্ত হই তবে শুধু কষ্ট পেতে হবে। ধুর, ভালো লাগে না। আমি মাঠে না থেকে চলে আসলাম বাসায়। বাসায় এসে সোজা রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে টেবিলে পড়তে বসলাম, কিন্তু বারবার ওই কথা মাথায় আসছে। অনেক কষ্টে মাথা থেকে বাজে চিন্তা দূর করলাম, যদিও পুরোটা ঠিক হয়নি। কি রে, সারাদিন পড়া ছাড়া আর কোনো কাজ নাই? আপনার মতো তো আমার কোনো বন্ধু নেই, তাই পড়ি। মানে? কিছু না। ও, তুই নিলয়ের কথা বলছিস? আমি কারোর কথা কেন বলতে যাব? তুই ওর কথাই বলছিস, কারণ তখন দেখলাম তো বল টুকুস টুকুস করছিস। হুম। ওখানে সবাই কি করলি? প্র্যাকটিস। কিসের জন্য? কাল খেলা আছে। কার সাথে? বাসায় পাড়া ছেলেদের সাথে। খেলতে গিয়ে কি করবি? শিওর হারবি। কে বলেছে? আমি বলছি। শকুন খেতে পাবে না বলে দোয়া করবে আর সবগুলো গরু মরে যাবে? মানে? শকুনের দোয়ায় গরু মরে না। তুই আমায় শকুন বললি? আমি কাউকে ইন্ডিকেট করে বলিনি। তুই আরো একদিন ওই কথাই বলছিস। হয়তো। হয়তো মানে? মানে বলতেও পারি, কিন্তু আমার মনে নেই, কারণ আমি এভাবেই কথা বলি। ছোট লোক। আপনার থেকে 4 ইঞ্চি বেশি আছে। মজা নিস তুই আমার সাথে? আপনি কি আমার দুলা ভাই? ধুর। নীলাদ্রি আম্মুকে ডাকতে ডাকতে বাইরে গেল। সেদিন আর তেমন কোনো কথাই হয়নি। পরের দিনেও আমি তেমন একটা কথা বলিনি। জানি কথা বললে ঝগড়া করবে, আর খেলার আগে মুড অফ করতে চাই না। খেলতে যাবো এমন সময়। কই যাস? খেলতে। শিওর হারবি? দাদা আপনার কি? তুই হারলে আমার মজা লাগবে। তো এটা আমার কি? ধুর, আমিও যাব। আপনি তো শুরুতেই হপয়ের কথা বললেন। আরো আপনাকে নিয়ে যাব। আম্মু, আম্মু। কি হয়েছে? দেখেন না, ও আমায় খেলা দেখতে নিয়ে যায় না। কে রে, নিয়ে যা। ওখানে অনেক মানুষ আসবে। তো? উনি তো আবার অবাক সুন্দরী, সবাই টিজ করবে। কার সাহস আছে যে ওকে টাচ করবে? কেন? ও কার কে? ও তোর বউ। আদি কি? মানে কি জানেন?
তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? পাড়ার একটা মেয়েকে পাড়ার একটা ছেলে টিজ করেছে, তারপর তুই কি করেছিস? আমি বিড়াইছি। তাহলে বল, কেউ তোর বউকে টিজ করার সাহস পাবে? যে কেউ হলে আমি একই কাজ করতাম। হয়েছে, এখন ওকে নিয়ে যা। দূর, আসেন, মাঠে গেলাম। এই রবি, হ্যাঁ ভাইয়া। ওরা একটা চেয়ার দে। কে ভাবি আসছে? চেয়ার না ভাবি, আপনি সোফায় বসেন। না থাক। আরে আসেন তো ভাইয়া, আমি ভাবিকে নিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা রবি, তোমার ভাইয়া কি মারামারি করে? কই না তো। তাহলে যে শুনলাম ও পাশের পাড়ার এক ছেলেকে মারছিল। ছেলেটা দোষ করছিল তাই। ও, এই রবি, মালটা কে রে? যদি জানতে পারিস কেউ নেই তবে মাকে বলতে সময় পাবি না। আরে যা, গতবার মালসিরি বললে এবারও? জমের নাম মুখে নিস না। মানে? উনি ভাবি অগ্র ভাইয়ের বউ। ভয় পাই নাকি? তুই কিছু বলিস নাই ভাই? অভ্যাস চেঞ্জ করো। ওকে। রবি কি বললো ছেলেটা? কিছু না ভাবি। ও, অফরো খেলতে পারে? পারে বলেই তো আসছে, আর উনি যেটা পারে না সেটা ধারের কাছেও যায় না, আর উনিই তো দলনেতা। ও, কিছুক্ষণ পর খেলা শুরু হলো। গত কয়েকবারে ওরা একবারও জিততে পারেনি, এবার ভালো না। ট্রফি নিয়ে বাসায় আসলাম। যে কোনো ট্রফি আমার বাসাতে থাকে। নীলাদ্রি আমার সাথে আসলো। আমি এসে আলমারিটা খুললাম, খুলে ট্রফিটা রাখলাম। এই দাঁড়া, ওটা বন্ধ করবি না। কেন? আমি দেখবো ওটার ভেতরে কি আছে। কিছু নেই তো। তবুও দেখবো। ওকে, দেখেন। তুই র্যাকেটে অন্তর্জেলা চ্যাম্পিয়ন। ওটা আমার না তো। এই জন্য আম্মু সকালে বললো বইয়ের প্রতি কি দরদ, বউকে জিতিয়ে দিল। আমি তো আপনাকে জিতিয়ে দিইনি। তাও ঠিক। হুম। তাহলে এটা কার? আমার এক বন্ধুর। তোর কাছে কেন? ও দিছে রাখতে। এই ল্যাপটপে কি? কিছু না। তাহলে এটা এখানে কেন? গরিব মানুষ, একটা ল্যাপটপ কিনছি অনেক কষ্ট করে, তাই যত্ন করে রাখছি। ল্যাপটপও চালাতে জানিস একটু একটু, এটাই তোর জন্য অনেক। এভাবেই কিছুদিন কেটে গেল। নীলাদ্রি ভার্সিটি ভর্তি হলো, আমারও পরীক্ষা শেষ। আমি এখন অনেকটাই ফ্রি, তাই আব্বু বলছে রোজ নীলাদ্রিকে দিয়ে আসতে আর নিয়ে আসতে। আমিও তাই করি। রোজ অনেক মজা করে ওরা, আর আমি শুধু দূরে দূরে থেকে দেখি, হয়তো আমায় নিয়ে মজা করে। কি রে নীলাদ্রি, ওটা অভ্র না? হুম। কলেজে তো ওর সেই জ্বালাইছি। ও এখানে কেন? আমার বডিগার্ড হিসেবে রাখছি। কি বলিস, এত কিউট ছেলেকে কেউ বডিগার্ড বানায়? তো জামাই বানায়, জামাই। তুই বানা গিয়ে। ওকে তোরে থাম, আমি একটু কথা বলে আসি। তো যা চয়েস, এখন যাবি এই ছোট লোকটার সাথে কথা বলতে? যা ভাগ। আমি বাইকের উপর বসে আছি, সেই সময় আসলো। হাই অভ্র। হাই। তুমি নাকি নীলাদ্রির বডিগার্ডের জব নিছো? কি বডিগার্ড? ও হ্যাঁ। কেন? ফ্রি টাইম, তাই ভাবলাম কিছু করি। ও, ওর সাথে কি সব সময় থাকতে হয়? না। তবে? শুধু এখানে আসা নিয়ে যাওয়া। তাহলে কাল থেকে তুমি বাকি সময় আমার সাথে কাটাবে? মানে? আমিও মাইনে দিব। কিন্তু কেন? তোমায় আমার অনেক ভালো লাগে, কিন্তু তুমি আমার ছোট, তাই তোমার সাথে শুধু ঘুরবো। বাইকের তেল কে ভরবে? আমি। একটু ভেবে দেখলাম ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তবে। তবে কি? কোনো মাইনে দিতে হবে না, শুধু পেট্রোল ভরলে হবে। ওকে, তুমি যেমন চাও। কাল রেডি হয়ে এসো, শপিং এ যাব। ওকে। তোমার নাম্বারটা দাও। 017.... এটা আমার, সেভ করো। আপনার নাম? নুসরাত। আর আপনি নয়, তুমি। ওকে, তবে নুসরাত নয়, নুসু। তোমার ইচ্ছে। তোমার এত বড় চুল কেন? আমার ভালো লাগে। ও, অনেক কিউট কিন্তু। জানি। আমি একটু ধরি। ওকে, আর কিছুক্ষণ গল্প করার পর তো বাই, কাল দেখা হবে। আচ্ছা বাই। একটু ঘুরে নীলাদ্রিকে বাসায় আসলাম। ভালোই তো গল্প করিস। নীলাদ্রিকে নিয়ে? মানে? নুসরাতের সাথে কি কথা বললি? কিছু না। বল কি বললি? কেন, জলে? কি, তোর মতো ছোট লোক আমি না। বাহ, ভালো একটা বাড়ি আইডিয়া পেলাম তো। নুসরাতকে কাজে লাগানো লাগবে। এবার বুঝবে বেবি, কত ধানে কত চাল।
রাতে আমি নুসরাতকে ফোন দিলাম, যদিও ইচ্ছে ছিল না তবুও দিলাম। হ্যালো, অভ্র বলো। কেমন আছো? ভালোই। তুমি? কি করো? কিছু না। তুমি? তারা গুনি। তাই বুঝি? হুম। তারা আবার গোনা যায় বুঝি? কেন গোনা যায় না? কিভাবে গোনা যায় বলো আমায়। কেন? আমিও গুনবো। অনেক কঠিন, তুমি পারবে না। শিখিয়ে দিলে ঠিকই পারবো। ও আচ্ছা। এখন বলো। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে গুনবো কিভাবে? এই চোখ দিয়ে তো আর তারা গুনতে পারবে না, তো খোলা রেখে কি লাভ? তাহলে মনের চোখ দিয়ে গুনতে হয়। কিভাবে? চোখ বন্ধ করে মনের মাঝে সম্পূর্ণ আকাশটা কল্পনা করো। তারপর দেখবে তারাগুলো নিজে থেকে এই একা একা 1 by 1 তোমার সামনে এসে প্রেজেন্ট হবে। তাই বুঝি? হুম। আচ্ছা, তুমি এত সুন্দর করে কথা বলো কিভাবে? আমি একটু জাদু জানি তো, তাই। আমায় শিখাবে? কেন? আমিও বলতে চাই তোমার মতো করে। তোমাকে শিখিয়ে আমার লাভ কি? মানে? আমি কি পাবো? কি চাও? আরে আপনি আবার ফোন নিলেন কেন? ফোনটা কেটে দিল। ফোন কাটলেন কেন? কার সাথে এত রসের কথা বলিস? আমার ইচ্ছে, আমি আপনাকে বলতে যাবো কেন? তুই তো কাকে বলবি? দেখুন, আমি আপনার বডিগার্ড। আপনার কাজে কোনো লোকসান হলে বকতে পারেন, কিন্তু জবাবদিহিতা করতে বাধ্য নই আমি। মানে? শুধু আব্বু বলেছে বলে আপনাকে নিয়ে যাই, আর আপনি আমার বডিগার্ড বানাই দিলেন। তো কি, তোর মতো ছোট লোককে কি বলে পরিচয় দিব? কেন? আমি আপনার স্বামী, সো আপনি সেটাই বলবেন। স্বামী? হাহ, স্বামী মানে বুঝিস? কি? তোকে বলে কি লাভ? এই নে তোর ফোন। ফোন দিয়ে চলে গেল। বুঝলাম না, স্বামী মানে আবার কি? পরের দিন সকালবেলা নীলাদ্রিকে নিয়ে রাখতে গেলাম। এই শোন, বলেন। তুই বাসায় চলে যা। ওকে। আর শোন। বলেন। আজ আমার বাসায় ফিরতে লেট হবে। কেন? তোকে বলতে যাবো কেন? তুই আমার কে? তাই তো। ওকে, একটু পর পাশের একটি পার্কে একটু ঘুরতে যাই, আর ঠিক কিছুক্ষণ পর নুসু আমায় ফোন করে। হ্যালো। বলো। কই তুমি? এই তো পার্কে। নীলাদ্রি কই? উনি তো কলেজে। তাই? তুমি কি এখন ফ্রি? কেন? তাহলে কাল যে বললাম শপিং এ যাব। তো এখন যাবে? একটা ক্লাস আছে, শেষ করে যাব। ওকে, আমি একটু ঘুরলাম। 1-1.5 ঘন্টা পর নুসরাত ফোন করলো। হ্যাঁ অভ্র, তুমি কই? পাশেই। তো আসো। ওকে, একটু পরে আমি ভার্সিটির সামনে গেলাম। আসছো? তো চলো এখন। কোথায়? শপিং করতে। ও ওকে। আচ্ছা, নীলাদ্রি ম্যাডাম কই? কই যেন গেছে। ও আচ্ছা, চলো। পাশে একটা শপিং মলে গেলাম, গিয়ে শপিং করা শুরু করলাম। অভ্র, আজ আমি তোমার পছন্দ মতো কিছু কিনবো। কেন? আমার ইচ্ছে হচ্ছে তাই। ওকে। হ্যাঁ আমি। তুই এখানে কেন? আপনি? হ্যাঁ আমি। তুই এখানে কেন? এই তুই এখানে কেন? আমি নিয়ে আসছি। মানে নুসরাত, তুই ওকে নিয়ে আসছিস কেন? ও যেমন তোর বডিগার্ড তেমনি আমারও বন্ধু। বন্ধু মানে? ও তুই বুঝবি না। অভ্র চলো। এই তুই কই যাস? আমি বাসায় যাব। একটু অপেক্ষা করেন, আমি নুসরাতকে নামিয়ে দিয়ে আসছি। আমার থেকে নুসরাত তোর কাছে বেশি ইম্পর্টেন্ট হলো? কারণ ওর সম্পর্ককে শ্রদ্ধা করতে জানে, ছোট লোক বলে কাউকে অপমান করে না। তাই? ওকে তোকে পরে দেখছি। নুসরাত, তুই আমাদের সাথে আয়। তোরা যা, আমি অভ্রর সাথে আসছি। তুই এই ছোট লোকের সাথে যাবি? নীলাদ্রি, ভালো করে কথা বল। ও অনেক ভালো একটা ছেলে। তোর তো দরদ উঠলে উঠছে। তো তুই বিয়ে করে নে। অভ্র যদি করে তবে আমার তো কোনো আপত্তি নেই। বাহ, তুই তো পুরাই দিওয়ানা হয়ে গেছিস। হয়তো। আফরো, তুই আয়। তুই যা না, ও আমার সাথে যাবে। তুই থাক, আমি গেলাম। আচ্ছা, আপনি যান। বাসায় তো আসতেই হবে, তখন দেখবো তোর নুসরাত কই থাকে। কেন রে, তুই কি করবি? সেটা তোর আফরো ভালো বুঝতে পারবে। আর কথা না বলে নীলাদ্রি চলে গেল। আমিও নুসরাতকে বাসায় নামিয়ে দিয়ে বাসায় আসলাম। এ কি, বাসা তো পুরোই চুপচাপ। কেউ আছে নাকি নাই? আম্মু, আম্মু। আম্মুরও তো কোনো সাহসদ্য নেই। ওপর থেকে দিয়ে নীলাদ্রি আসছে। ওরা কেউ বাসায় নেই। কই গেছে? তোরে বলবো কেন? ও আচ্ছা। তুই শুধু দাঁড়া, আমি তো আছি না।
আজ তোর একদিন কি আমার একদিন। তাই ওকে আসেন দেখি কি করতে পারেন। তাড়াতাড়ি করে নামেন। নামতে গিয়ে পা পিছলে পড়ে যায় নীলাদ্রি। আমি প্রথম ভাবলাম হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য অভিনয় করছে, কিন্তু না, এটা সত্যি সত্যি। তাড়াতাড়ি করে নীলাদ্রিকে নিয়ে হসপিটালে গেলাম। ওর মাথা কেটে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আমি আম্মুকে ফোন দিলাম, আম্মু হ্যাঁ বল। কই তোমরা? কেন? তাড়াতাড়ি হসপিটালে আসো। কেন? কার কি হয়েছে? নীলাদ্রি সিঁড়ি থেকে পড়ে গেছে। কি বলছিস? কিভাবে? তুমি তাড়াতাড়ি আসো। তুই থাক, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আম্মু ফোনটা কেটে দিলাম। নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। একটু পর আম্মু আসলো। কিভাবে হলো এমন? ওই উপর থেকে নামার সময় তুই কি করছিলি? দৌড়ে গিয়ে ধরতে পারিসনি? আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম। ডাক্তার কি বললো? বললো যে মাথায় একটু বেশি আঘাত পাইছে, জ্ঞান ফিরতে সময় লাগবে। আম্মু আর আমি কথা বলছি এমন সময় আব্বু আর নীলাদ্রির আব্বু আসলো। নীলান্দ্রি, কেমন আছো এখন? ডক্টর দেখছে। কি বলো? বললো আজ রাতে জ্ঞান নাও ফিরতে পারে, ঘুমের ওষুধ দিয়েছে। ওহ, আপনারা সবাই বাসায় চলে যান, আমি এখানে আছি। আম্মু তুমি যাও আব্বুকে নিয়ে। তুই পারবি থাকতে? হুম। সমস্যা হবে না তো? কিসের সমস্যা আম্মু? আচ্ছা থাক। এরপর আম্মু আব্বু সবাই চলে গেল। আমি ওর পাশে বসে থাকলাম। রাতে নুসরাত ফোন দিল। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু 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 কি? নীলাদ্রি অসুস্থ। ও, কি হয়েছে? সিঁড়ি থেকে পড়ে গেছে। সাবধানে চলাচল করতে পারো না? আচ্ছা আমি রাখছি, ডাক্তার আসছে। তুমি কি এখন হাসপাতালে? হুম, বাই। ওকে। এরপর আমি ফোন কাটলাম। কে হন আপনি ওনার? হ্যাঁ, হাজবেন্ড। ও, তাহলে আপনি ওনার কাপড় চেঞ্জ করিয়ে দিন। কেন? কাপড়টা অনেক টাইট। বলছিলাম যে কি? এখানে কোনো নার্স করলে ভালো হতো না? আপনি কি আজব! ওনার স্বামী থাকতে অন্য কেউ কেন করতে যাবে? কিন্তু আমি শুধু শাড়ি পরাতে পারি। তাহলে তাই পরান, তবে বেশি যেন চাপ না পায় শরীরে। আচ্ছা। আর ঘুম ভাঙলে এই ওষুধগুলো খাওয়াবেন। রিলিজ দেবেন কবে? কালকেই নিয়ে যেতে পারবেন, যদি বডি ফিটনেস ঠিক থাকে। আচ্ছা। রাতে আবার বাসায় আসলাম। হসপিটাল বেশি দূরে নয় বাসা থেকে। এসে আম্মুর কাছে একটা শাড়ি নিলাম। এখন কেমন আছে রে? ঘুম ভাঙেনি। ও, আম্মু একটু হসপিটালে যাবে? কেন? ও একটু শাড়ি পরিয়ে দেবে? তুই তো পারিস। হ্যাঁ, তা তো পারি। তো তবু একটা মেয়েকে পরাবো। ওটা কি অন্য কারো বউ? তোরই তো বউ। তা তো হ্যাঁ। তো তুই এখন যা, ও একা আছে। আচ্ছা, এবার খুব দ্রুত হসপিটালে আসলাম। কি আজব, যেটা পড়ে আছে ওটা থাকলে সমস্যা কই? যারা ডাক্তারগুলো কি আজকাল কাপড় পরা নিয়েও পড়া নাকি? হ্যাঁ, এখন আমি কি ওর কাপড় চেঞ্জ করব? না জানি যখন জানতে পারবে তখন কি করবে। ধুর, পরেরটা পরে দেখা যাবে। আমি ওর কাপড় চেঞ্জ করে দিলাম। সারা রাত সেভাবে ঘুম হয়নি। সকালবেলা আম্মু আব্বু আসলো। কে রে, ঘুম ভাঙলো? না আম্মু। পরে ডাক্তার আসেনি? আসছিল। কি বলছে? ঘুম ভাঙলে এই ওষুধগুলো খাওয়াতে বলেছে। আচ্ছা তুই বাসায় যা, আমি আছি। না থাক। জাগিয়ে একটু ঘুমা। আচ্ছা। এরপর আমি বাসায় আসলাম, এসে ঘুমালাম। আমি এমনিতেই ঘুম কাতুর, তার উপর আবার কাল রাতে ঘুমায়নি। এক ঘুমেই সন্ধ্যা। ঘুম থেকে উঠে দেখি ওরা সবাই বাসায় আসছে। তুই মানুষ? কেন আম্মু? কতবার ফোন দিছি দেখছোস? ঘুমাইছিলাম। বউ অসুস্থ আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। হুম। ওকে যা, নিয়ে রুমে যা। আম্মু তুমি আমায় নিয়ে চলো। আচ্ছা চল। কি মেয়ে মাইরি, নিজে এক পা চলতে পারছে না, তবু আমার সাহায্য নেবে না। যাই হোক, তাতে আমার কি। নীলাদ্রি সুস্থ হতে 3 দিন সময় লাগলো, এখনো সম্পূর্ণ সুস্থ। আজ একটা দাওয়াতে যাব, বাসার সবাই মিলে, আব্বুর বিজনেস পার্টনারের বাসায়। আম্মু আমি কি পরবো? তুই শাড়ি পর। কেন? শাড়িতে তোকে অনেক সুন্দর লাগে। আমিও দেখছি ওই দিন হাসপাতাল থেকে বাসে এসে। যা, সুন্দর একটা শাড়ি পরে আয়। একটু পরে নীলাদ্রি একটা শাড়ি নিয়ে আম্মুর রুমে গেল। আম্মু পরিয়ে দাও। নিজেই পর না। আমি তো পারি না। তাহলে তোর জামাইকে বল। মানে? অভ্র পারে শাড়ি পরাতে। না, তুমি পরিয়ে দাও। কেন? ওই দিন শাড়িটা খুব সুন্দর করে পরিয়েছিলে, তাই। পাগলি মেয়ে। ওই দিন তোকে অভ্র শাড়ি পরিয়ে দিচ্ছে। কি? হাই লেভেলের শট খাইছে। কেন? কিছু না। যা,
রুমে গিয়ে শাড়ি পরে নিয়ে আয়। আচ্ছা। রুমে এসে কোনো কথা ছাড়াই আমার মারতে শুরু করলো। আরে আপনার সমস্যা কই? কথা বলছেন না কেন? আর আমায় মারছেন কেন? কুত্তা, হারামি, হারামজাদা, বাদর, শয়তান। আর এসব বলছেন কেন? শান্ত হন। তুই আমায় টাচ করবি না, ছাড় বলছি। ওকে, আবার মারছেন কেন? তোর সাহস কি করে হয় আমার কাপড় চেঞ্জ করার? ও, এই ব্যাপার। ছোট লোক। এই ছোট লোক না থাকলে আজ আর বেঁচে থাকতেন না। মানে? যে টাইট জামা পরেন তাতে তো দমাটকে ইনে নিলা হয়ে যেতেন। ও, তাই জন্য তুই চেঞ্জ করবি? কেউ ছিল না তো। আম্মু কই ছিল? বাসায়। শোন, তুই আম্মুর সামনে গিয়ে বলবি তুই শাড়ি পরতে পারবি না। কেন? কারণ তুই বিছি। কই না তো, আমি তো ফ্রি। তোকে যা বলতে বলেছি তাই বলবি। এখন আয় আমার সাথে। আমায় নিয়ে আম্মু রুমে গেল। আম্মু? কি হয়েছে? দেখেন তো, আমি ওকে কতবার করে বললাম শাড়ি পরাতে, কিন্তু ও বলছে পারবে না। কি জিনিস গুরু তুমি? কে রে, কি বলে? আসলে আম্মু আমি একটু বিজি। কি করবি এখন? ওই কিছু না তো। তাহলে বিজি হলে কিভাবে? তাই তো। যা, ওকে শাড়ি পরিয়ে দে। ওকে। নীলাদ্রি অগ্নিদৃষ্টিতে দেখতে লাগলো। না আম্মু, আমি তবুও বিজি। কিসের বিজি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ফোন কারণে এমনি কথা বলছি। এরপর আমি আর কারো কোনো কথা না শুনে তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসলাম। ঝড়টা অল্প দিয়ে পার হয়ে গেল, এটাই অনেক। নতুন ঝড় তোলার ইচ্ছে নাই। আমি তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম। বাইরে এসে মামার দোকানে বসে চা খাচ্ছি। সেখানে একটা বন্ধুর সাথে দেখা। ওর সাথেই গল্প করছি কোথায় ভর্তি হওয়া যায় সেই বিষয় নিয়ে কথা বলছি। এমন সময় আম্মু ফোন করলো। হ্যাঁ আম্মু। হারামজাদা, তুই কই? পাশেই। পাশেই কোথায়? মামার দোকানে। সিগারেট খাচ্ছিলে? ছি আম্মু, কি বলো এসব? তো আমার তোমার এমন মনে হয়? ছেলে মানুষের বিশ্বাস নেই। তাই বলে নিজের ছেলেকেও না? ছেলে তো ছেলে, নিজের আর অন্যের কি? তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা। আচ্ছা না, এক্ষুনি আয়। আরে বাবা, আসছি। বন্ধুটারে বিদায় দিয়ে বাসায় আসলাম। দরজা খুলে দিতেই আমি যেন হাই ভোল্টেজের শক খেলাম। আম্মু, আম্মু। কি হয়েছে? শাড়ির মতো চেঁচাচ্ছিস কেন? এটা কে আম্মা? কে মানে? আগে তো কখনো আমাদের বাসা দেখিনি। কি? আবার আপনার বাসা কই? আম্মু। তুই দাঁড়া, তোর কি হয়েছে রে? যা তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোর আব্বু আসছে। আমি যাবো আরে আসবো। তার আগে বলে যা, তোর বউকে কেমন লাগছে? এটা কি আমার বউ? তো কার? তাই তো বলি। কি? আমাদের বাসায় পেতে এসলো কবে? কি? প্রথমে দেখে তো ভয় পেয়েছি। আজ রাতে শিওর জ্বর আসবে। আমি জানি এখন আম্মুর সামনে আছে তাই নীলাদ্রি কিচ্ছু বলবে না। তাই সুযোগটা কাজে লাগাচ্ছি, যাকে বলে সুযোগের সদ্ব্যবহার। প্রথমে আমি কোনো পরি মনে করেছিলাম, এতটাই সুন্দরী লাগছে। ও তো দেখতে এমনিতে অনেক সুন্দরী, আর হালকা মেকআপে ওকে পুরো স্বর্গের পরি লাগছে। আম্মু, আমি কি দেখতে এতটাই পচা? ধুর, তুই ওর কথায় কানে নিস না। ও তো বললো। ও কি বুঝছে কোনটা সুন্দর আর কোনটা খারাপ? হারামজাদা একটা। ঠিক আছে আম্মু। ওই হারামজাদা, আর কতক্ষণ লাগবে তোর? আমার একটু। নীলাদ্রি, রুমে গিয়ে শয়তানটারে কান ধরে নিয়ে আয় তো। আচ্ছা, যাচ্ছি। নীলাদ্রি মনে মনে ভাবছে আর সুযোগ পাইছে। কিরে, এত সাজুগুজু করছিস কেন? ও, কে আপনি? লাভ নাই। কিসের লাভ নাই? এত সাজুগুজু করে লাভ নাই। কেন? বাংলাদেশের কোনো মেয়ের চয়েস এত বাজে না যে তোর দিকে তাকাবে। জানি আমি, কিন্তু নিজের কাছে সবাই রাজকুমার। তোর কপাল ভালো। কেন? শাট আপ। নষ্ট হবে বলে কিছু করলাম না। তাই? তাহলে তো আর অনেক কিছু বলা যায়। শুধু বলেই দেখ না, পরে তোর কি হাল করি। কি করবেন শুনি? পরে তো তোর বালুটা বাঁচিয়ে দিব, সেটার তো কোনো সন্দেহ নেই। কেন? পরেই বুঝতে পারবি। এখন কি তোর সাজুগুজু শেষ? আর লাগছে তো। কি করছেন? কোনো কথা বলার সুযোগ না দিয়ে কান ধরে টেনে আম্মুর সামনে নিয়ে এলো। আম্মু নিয়ে আসছি। মানে কি? আপনি আমার কান ধরে এবারে টেনে নিয়ে আসলেন কেন? আমি বলছি তাই। ও, এখন চল। চলেন। এবার সবাই মিলে চলে আসি। আব্বু আগে আসছে। আমি একটু ভয়ে আছি, কারণ হচ্ছে রাহুল আঙ্কেলের মেয়ে। আজ যাই হোক, ওর সামনে পড়া যাবে না, তাই আমি চুপি চুপি ঘুরছি। অনেক মানুষ আসছে। বাহ, কত সুন্দরী মেয়া। মনে হচ্ছে মেয়ের মেলা বসছে। আদ্র। হ্যাঁ আম্মু। একা একা কই যাস? নীলাদ্রিকে সাথে করে ঘুর না। তোমার সাথে রাখো না। গাধা, আমাদের সাথে থাকলেও বোরিং হয়ে যাবে। আচ্ছা, পাঠাও। আই নীলাদ্রি। হ্যাঁ আম্মু। তুমি ওর সাথে ঘুরতে যাও।
না আম্মু, আমি আপনার সাথে ঠিক আছি। আরে আমি তো ওখানে গিয়ে বসবো, তুমি বোরিং হয়ে যাবে, তার চেয়ে বরং ওর সাথে ঘুরবা। আচ্ছা। এরপর আমি নীলাদ্রি চারপাশটা ঘুরে দেখতে লাগলাম। এমন সময় নুসরাত ফোন করে। হ্যালো, বলো। তোমার কোনো খবর নেই কেন জানি? এই তো আমি আছি। ম্যাডামকে নিয়ে কি খুব ব্যস্ত? একটু, তবে কাল থেকে ফ্রি। তাই তো কাল ঘুরতে যাবে? কোথায়? চোখ যেখানে যায়। আমার চোখ তো শুধু আমার বাসার দিকে যায়। তো তোমার বাসায় যাব। কেন? তোমার আম্মু আব্বুর সাথে দেখা করতে। ও এই কথা, আমি তো ভাবলাম অন্য কিছু। মানে? ভাবছিলাম বাসায় এসে। বাসায় এসে কি বলবো? হ্যাঁ বলো। মাইন্ড করবে না তো? না, তবে উল্টো পাল্টা কিছু বলে খবর খারাপ করে দিব। তাহলে থাক, না বলি। না, তুমি বলো। বলবো? সত্যি বলবো? আরে বাবা হ্যাঁ। বললাম কিন্তু। বারবার বলছো বললাম কিন্তু বলছো না তো। এবার বলবো? এবার বলো। আমি ভেবেছিলাম। আরে কি ভেবেছিলে? লজ্জা করছে। সামনে পাইলে কিন্তু পিটাবো। তাহলে তোমার সামনে যাবো না। আচ্ছা ঠিক আছে, বলো। আমি ভেবেছিলাম। তারপর? তুমি আমাদের বাসায় এসে। তারপর? আমার প্রিয় খাবার রান্না করে খাওয়াবে। অভ্র, তুমিও না। কি আমি? বলো। না থাক। আরে না, বলো বলো। তুমি একটা শয়তান। রোজ শুনি পুরাতন হয়ে গেছে, নতুন কিছু বলো। তুমি এত ফাজিল কেন? তোমার মতো সুন্দরী বান্ধবী আছে তাই। কাল সময় মতো চলে এসো। আচ্ছা বাই। এতক্ষণ ফোনে কথা বলার ঘরে আশপাশটা তেমন নোটিস করিনি, তবে এখন মনে হচ্ছে আমার পাশে কোনো বিষাদ সাপ অনবরত নিঃশ্বাস ত্যাগ করছে। পাশে তাকিয়ে দেখি নীলাদ্রি আমার দিকে এমন করে তাকিয়ে আছে, মনে হয় আমায় খেয়েই ফেলবে। কি হয়েছে আপনার? কার সাথে কথা বললি রে? আপনাকে কেন বলবো? বলতে হবে। কেন? আমি ওই মেয়ের দাঁত ভেঙে দিব। কেন, হিংসে হয়? কিসের হিংসা হবে আমার? এই যে আপনার স্বামী অন্য মেয়ের সাথে কথা বলছে। আমি তোর মতো? আমি জানি আপনি আমার মতো ছোট লোক নন, তাহলে জানতে চাচ্ছেন কেন? তোর হাসি আমার সহ্য হয় না। তাই? আর তোরে কে স্বামী হিসেবে মানে? তুই তো আমার বাসার কাজের লোক হওয়ারও যোগ্যতা রাখিস না। আমার কাজের লোকও আমার ব্যাপারে ভালো করে জানে। তাই আমিও জানি। কি জানিস তুই? বলবো না। জানলে তো বলবি। আচ্ছা তাহলে বলি। বল শুনি, তুই কি জানিস? কোমরের ডান দিকে একটা তিল আছে। কি হারামজাদা কুত্তা ছোট লোক! তার মানে তুই একদিন। কি ওই দিন বলেন? তার মানে তুই ওই দিন বলেন। আমার সব শেষ। কিভাবে? তুই চুপ থাক, কোনো কথা বলবি না। আচ্ছা। নীলাদ্রি রাগ করে ভিতরে চলে গেল। ভাগ্য বলে হাঁটতে হাঁটতে বাসার বাইরে চলে আসছিলাম, নয়তো আজ কেলোর কীর্তি হতো। কে রে, কই তুই? কেন? নীলাদ্রিকে কে কি বলেছিস? কিছু না। নীলাদ্রি ভিতরে একা একা ঘুরছে। তো আমি কি করব? তো তুই কি করবি মানে? হ্যাঁ আমি কি করব? মেয়েটা একা একা ঘুরছে আর তুই বলছিস তুই কি করবি? কেন একা একা ঘোরা যাবে না? যদি কেউ কোনো বাজে কথা ওকে বলে আর সেটা যদি আমার কানে আসে তাহলে বাসায় ঢুকতে দেব না। আম্মু তু কি জ্বালা রে বাবা, এখন আবার ওনাকে খুঁজতে হবে। ঘুরতে এসেও শান্তি নেই, যাই দেখি কোথায় আলো। ও মা, এ কি, এ তো প্রেমের সাথে দাঁড়িয়ে গল্প করছে। না ওদিকে এগোনো যাবে না, আমি ভাগি। অভ্র, এই অভ্র, আমায় বলছো? এদিকে এসো। কেন? আসো না। আচ্ছা বলো। কেমন আছো? ভালোই, তুমি? আমিও। জানেন ভাবি, আমি ওকে খুব পছন্দ করতাম, কিন্তু আপনার সাথে বিয়ে হয়ে গেল। আমি খুব লাকি, তাই না? অনেকটাই। অব্র, বিথি, মায়া এদের সাথে দেখা হয়েছিল? এরা হচ্ছে? ওরাও আসছে। ওরা তো তোমার কথা অনেক আগেই আমাকে বলেছে। কি বলছো? মায়া নাকি তোমার কাছে শাড়ি পরায় নিবে, ওকে দিলে আমাকেও দিতে হবে। কি? ওরা এখন কই আছে? মনে হয় রুমে। ও আচ্ছা, তুমি রুমে যাও, আমি সময় করে আসবো। সত্যি তো? পাক্কা। ভাবি চলেন। ওনাকে রেখে যাও। বউ ছাড়া থাকতে ইচ্ছে করে না। ভাবি পরে কথা বলবো। আচ্ছা। প্রেমা চলে গেল। তুই যে এমন চরিত্রহীন জানতাম না। মানে? তুই এখন ওদের শাড়ি পরাতে যাবি আর তারপর দেখবি কার কোথায় তিল আছে। এই যে কতটা ভাবছেন ততটা না।
যতটা ভাবছেন ততটা না। বউয়ের দেখছি বলে সবার দেখবো এমন কথা? এখন কথা বলে আসেন, কথা না বলে আসেন। নীলাদ্রিকে নিয়ে সোজা আম্মুর কাছে চলে আসলাম। আম্মু, বাসায় যাব। কেন? আমার মনে হচ্ছে ডায়রিয়া হয়েছে। কি বলছিস? কিভাবে? ডায়রিয়া কিভাবে হয়? ওষুধ খাইছিস? ডক্টর বলছে বাসায় গেলে ঠিক হবে। কি? না মানে মানে হ্যাঁ, বাসায় যাব। আচ্ছা। এটাকে তোমার সাথে রাখো। আমিও বাসায় যাব। না, আপনি থাকেন। না আম্মু, ও অসুস্থ, একা একা থাকবে কেমন? তাই তো। আচ্ছা, দুজনেই যা। আচ্ছা। আব্বু থেকে বাইকে চাবি নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে ভাগলাম। একটা মেয়ের ভয়ে পালালি? একটা নাম 4 জন। ও, একবার হাতে ফেলে আমার মগজ ধোলাই করে ছাড়তো। ভালোই তো। কিন্তু আপনি আসলেন কেন? বাসায় কেউ নাই। তো আজকে রোমান্স করবেন নাকি? সে রোমান্টিক, তাও আবার তোর সাথে? ডিসকাস্টিং। তাই তো কি করবেন? তোরে ধুলাই করব। কি? আমি বাসায় যাব না। এই, আকাশ মেঘলা মনে হচ্ছে। বৃষ্টি হবে হয়তো। তাড়াতাড়ি চল, নয়তো ভিজে যাব। ধরে বসুন শক্ত করে। তুই জোরে চালা, আমারটা আমি বুঝবো। ওকে। আমি জোরে বাইক চালাতে লাগলাম। সামনে একটা স্পিড ব্রেকার দিকে স্লো করতে ধপাস হলো। না, মাগো, মরে গেলাম রে। আগেই বলছিলাম ধরে বসেন। ওই আমারে তোল। আমি ছাড়া তোর কেউ তুলতে আসবে না? তুলছি। তাড়াতাড়ি। এরপর ওকে কোনোভাবে বাইকে তুলে হালকা জোরে চালিয়ে বাসায় আসলাম। বাসায় আসার আগে বৃষ্টি শুরু হয়েছে। তো হাঁটতে পারছে না। কোন কক্ষণে যে জন্ম নিয়েছে আল্লাহ জানে। খালি ধপাস ধপাস করে পড়ে যায়। হেল্প লাগবে? দরকার নেই আমার, আমি একাই পারবো। তাই? একটু বসে রেস্ট নিলে আমি নিচেই পারবো। নিচের চরকাই তেল দে। তেল একটু বেশি হয়েছে, তাই অন্যের চরকায় দিতে যাচ্ছি। কেউ না নিলে তো কারো কিছু করার নেই। ওকে, আমি গেলাম। হেল্প লাগলে বললেন। এই কথা বলে আমি রুমে চলে আসলাম। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে আবারও বাইরে আসলাম। এসে দেখি উনি এখনো বসে আছে। কি হলো, এখনো বসে আছেন যে? কাপড় চেঞ্জ করবেন না? ঠান্ডা লেগে যাবে তো। তাতে তোর কি? আমার কিচ্ছু হবে না, আপনি বুঝুন মজা। ওটার চেষ্টা করছে তবুও উঠতে পারছে না। মেয়েদের একটা ঢং করাই লাগবে। একটু লাগলে সেটা এমনভাবে প্রেজেন্ট করতে হবে যে সবাই যাতে মনে করে ইনে নিলা হয়েছে। যত সব। সাহায্য লাগবে? দরকার নেই। কি জিনিস বানাইছো খোদা? জানে একা পারবে না, তবুও অন্যের সাহায্য নেবে না। এত অহংকার যে কই রাখে একমাত্র তুমিই জানো আল্লাহ। নিজে থেকে এসে হাতটা ধরলাম। ওই তোর মতলব কি? হাত ধরছিস কেন? এই রে, সাহায্য করতে গেলে এখন মানুষ মতলব খোঁজে। হাত ধরে এগোতে লাগলাম, কিন্তু উনি এমনভাবে হাঁটছেন যে রুমে যেতে না হলেও 20 মিনিট সময় লাগবে। তাই ওনাকে কোলে তুলে নিলাম। এই কি করছিস? যেভাবে হাঁটছেন সারা বছরও রুমে যেতে পারবেন না। তুই আমায় নামা, নামা বলছি, নয়তো ভালো হবে না কিন্তু। কি খারাপ হবে সেটা পরে দেখা যাবে। তোকে আমি খুন করব। তাতে কি, জেলে তো আর আমি যাব না। নামা বলছি। একবার খাটে গিয়ে নামিয়ে দিলাম। এখন আপনি কাপড় চেঞ্জ করুন, আমি বাইরে যাচ্ছি। ওই শোন। কি? কাপড় কে এনে দিবে? ও আচ্ছা, এই নেন। বাইরে যা, ভুলেও দেখার চেষ্টা করবি না। আপনাকে দেখা আর কলার গাছকে দেখা একই কথা, কোনো ফিলিংস নেই। কি? তুই এখানে থাক, আমি তোর সামনে চেঞ্জ করব। না থাক, আমি বাইরে যাই। তুই এখানে দাঁড়িয়ে থাক। আমি অন্য সব ছেলের মতো না। গায়ে তো ব্যথা পাইছেন। বাইরে যা বৃষ্টি হচ্ছে, মনে তো হয় না আব্বু আম্মু আজ আর বাসায় ফিরবে। আমাকেই আপনার পা মালিশ করতে হবে। তো করবি। তাই জন্য তেল নিতে যাচ্ছি, আপনি চেঞ্জ করুন। দরজার কাছে কি আবার? একবার তো দেখছি বলেই দে দৌড়। হারামজাদা কুত্তা, ছোট লোক। কে শোনে কার কথা? একটু পরে যখন আবহাওয়া ঠান্ডা হলো তখন রুমে তেল নিয়ে আসলাম। এমা, এ যেভাবে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে। কোনটা পা? এইটা। এদিকে আগায় দেন না পাটা। আস্তে। আচ্ছা, পা মালিশ করছি। তবে এরপর ঠিক কি হলো বলতে পারবো না। তবে শুনেছি বৃষ্টিতে সবাই রোমান্টিক হয়, হয়তো আমার বেলাও তাই হলো। ইস, বৃষ্টিটা যদি কিছুদিন আগে হতো। তবে রাতে কি হয়েছে সেটা না বলাই ভালো, ওইটা আপনারা বুঝে নেন। সকালবেলা কারো কান্নার শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতে মন চাচ্ছে না, তবুও চোখ খুলে দেখি নীলাদ্রি কান্না করছে। কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আর বলবেন তো কি হয়েছে। তুই চুপ থাক, ছোট লোক। বুঝলাম কাল রাতের ঘটনার জন্য
ও সরি দুর্ঘটনার জন্য। আসলে আমি বুঝতে পারিনি কি থেকে যে কি হয়ে গেল। তুই চুপ থাক ছোট লোক, তুই সব ইচ্ছে করে করছিস। আপনি ভাবছেন যেমন ভাবছেন তেমন নয়। তোকে আমি খুন করব। আর লাগছে তো, ধরে আছে, ছাড়েন নয়তো মরে যাব। তুই মরলেই আমি খুশি হব। অনেক কষ্ট করে নিজেকে সেভ করলাম। তুই আর কোনোদিন আমার সামনে কথা বলবি না, আমি তোর চেহারা দেখতে চাই না, দূর হ আমার সামনে থেকে। আমি উঠে বাইরে এসে নাস্তা রেডি করে ওর সামনে নিয়ে গেলাম। নাস্তা করো। কোনো কথা বলছে না। বুঝলাম কথা বলবে না, তাই নাস্তা ওর সামনে রেখে বাইরে চলে আসলাম। তবে আমার নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল। আচ্ছা, এখানে কি আমার একার দোষ? উনিও তো নিজেকে কন্ট্রোল করতে পারতো, আর আমি এসব ভাবছি কেন? উনি তো অন্য কেউ না, আমার বউ। তবু ইচ্ছের বিরুদ্ধে এমনটা করা ঠিক হয়নি। আম্মুকে ফোন দিলাম। হ্যালো আম্মু, কখন আসবেন? কেন? তাড়াতাড়ি আসেন। কি হয়েছে? কিছু না, উনি একটু পায়ে ব্যথা পাইছে। কিভাবে? বাইক থেকে পড়ে। তোর আক্কেল কবে হবে বলতো? আমি আবার কি করলাম? তোকে কতবার বলছি ধীরে চালাতে, কথা কানে যায় না? তুমি তাড়াতাড়ি আসো তো। মালিশ করে দিছিস? ওরা করাতে গিয়ে তো অঘটন ঘটে গেল। কি ঘটে গেল? কিছু না, তাড়াতাড়ি আসো। বাই। ফোনটা কাটলাম। কিছু সময় পর আবার রুমে গেলাম। গিয়ে দেখি এখনো খায়নি, তবে এখন কান্না করছে না। কথা বলবো কিনা এটা ভেবে ধীরে ধীরে সামনে এগোলাম। খানি কেন? খাইয়ে দেবো? আবার এমন করে তাকালো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। বুঝলাম আমার সাথে কথা বলবে না, তাই আর না জ্বালিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে নুসরাতকে ফোন দিলাম। হ্যাঁ অভ্র, বলো। কই তুমি? বাসায়। তুমি? আমিও। মনটা খারাপ তো, তাই ফোন দিলাম। কেন, কি হয়েছে? তেমন কিছু না। বলবে না? বললাম তো তেমন কিছু হয়নি। ও, আজ কিন্তু তুমি তোমার বাসায় নিয়ে যাবে। আমার বাসায় আসবে? হুম। কেন? তোমাকে রান্না করে খাওয়াবো বলে। সত্যি? হুম। আর আমি তো মজা করছি। তো কি হয়েছে, আমি কি তোমাকে রান্না করে খাওয়াতে পারি না? সেটা পারো। তো আসো, আমায় নিয়ে যাও। আচ্ছা, আসছি। এরপর আমি রেডি হয়ে বাইরে গেলাম। বাইরে আসার সময় দেখলাম তখনও খাইনি। নুসরাতের সাথে দেখা করে একটু ঘুরলাম। বিকেলবেলা ওকে নিয়ে বাসায় আসলাম। আম্মু কখন আসলে? একটু আগে। ওকে? আমার বন্ধু নুসরাত। ও। উনি কই? রুমে গিয়ে দেখি শুয়ে আছে। ও, দুপুর লাঞ্চ করছে? জানি না। একটু পরে গিয়ে খাওয়াই দিও। আচ্ছা। নুসরাতের আম্মু গল্প করা শুরু করে দিল। তারা বেশ কিছুক্ষণ সময় ধরে গল্প করলো। আজ থেকে যাও? না আন্টি, অন্যদিন। আচ্ছা। অভ্র, এই অভ্র। হ্যাঁ আম্মু। ওকে বাসায় রেখে আয়। আচ্ছা নুসরাত, চলো। হুম, চলো। নুসরাতকে নিয়ে ওর বাসায় রেখে আসলাম। এসে আবার আম্মুকে বললাম, খাওয়াইছো? হুম। কি হয়েছে ওর? কাল পড়ে গেছে তো, পায়ে ব্যথা পাইছে। ও, ও তো এমন চুপচাপ বসে থাকার মেয়ে না। এভাবেই দেখতে দেখতে 3 দিন কেটে গেল। এই 3 দিনে নীলাদ্রি আমার সাথে কোনো কথা বলেনি, এমনকি আমার দিকে তাকায়নি পর্যন্ত। কেন জানি না, খুব কষ্ট হচ্ছে। আর তাতে আবার কাল পরীক্ষার রেজাল্ট দেবে, অনেক টেনশনও হচ্ছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। বন্ধুরা মিলে একসাথে রেজাল্ট দেখবো, তাই অনেক টেনশন হচ্ছে। না জানি কেমন হয় রেজাল্ট। 2টার সময় রেজাল্ট পাবলিশড হলো। রেজাল্ট পাবলিশড হওয়ার একটু পরেই আমরা আমাদের রেজাল্ট পেলাম। আমি খুব ভালো রেজাল্ট না করতে পারলেও যেটা করেছি সেটাকে উঁচু মানের ভালো রেজাল্ট বলা যায়, আর আমি এতে অনেক খুশি। বাসায় গেলাম রেজাল্ট জানানোর জন্য, কিন্তু গিয়ে দেখি সবাই বসে আছে, কেউ কোনো কথা বলছে না, নীরব পরিবেশ। আব্বু, আমি। চুপ থাক তুই, আমার মান সম্মান কিছু রাখলি না। মানে? তোরে দিয়ে যে এই কাজটা হবে সেটা আমি কোনোদিন ভাবিনি। কি করলাম আমি? আমি তোকে নিয়ে কত গর্ব করতাম, কিন্তু সেই তুই, সিসি। আমার আজ ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুই আমার ছেলে। আমি কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? কি বলছো এসব? এখন আমি মেয়েটাকে কেমনে মুখ দেখাবো? আমি সত্যি কি? আজ থেকে আমার কোনো ছেলে নেই, বেরিয়ে যা আমার বাসা থেকে। আব্বু, আমি তো কিছুই বুঝছি না। তুই কি বুঝবি? আমি নিজেও তো কিছু বুঝছি না। নিজের বউকে কেউ এইসব বলে? সিসি। ওকে বলো আমি যেন ওকে বাসায় আর না দেখি। আমি বুঝলাম নীলাদ্রি কিছু বলেছে, দৌড়ে গেলাম রুমে। নিচে আম্মু আব্বু কিসের কথা বলছে? আমি কি জানি? আপনি বলছেন আমার নামে? বলেছে তুই তোর বন্ধুদের সাথে বাজিতে হেরে গিয়েছিস, তাই আমায় তোর বন্ধুর সাথে রাত কাটাতে বলছিস। ঠস!
আপনাকে আমি ভালো ভাবতাম, কিন্তু আপনি যে এতটা নিস তা বুঝতে পারিনি। এটাতেই এত রিয়াক্ট? বাকিগুলো শুনলে তো মরেই যাবি। বলেছি না তোর জীবন আমি হেল করব। তুই তো মেয়েদের কলম করে, হ্যাঁ, যে সামান্য প্রতিশোধ নিতে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ চরিত্রকে নিলামে তোলে। বৌমা, ওকে বেরিয়ে যেতে বলো। আমায় জ্ঞান দিতে আসবি না। কি বলছে শুনিসনি? বেরিয়ে যা। আমার মতো রাগ ছিল, তুই আমায় মারতি, মেরে ফেলতি, কিন্তু আমার পরিবারের কাছে আমায় যে চরিত্রহীন প্রমাণ করলি, এটা হ্যাঁ। কিচ্ছু বলতে পারলাম না, আর কান্না চলে আসলো। একটা ব্যাগের মধ্যে কিছু প্রয়োজনীয় কাগজ নিয়ে বেরিয়ে গেলাম। আমার ছোটবেলা থেকে আমি যা ভাবছি, যা বলছি তাই বিশ্বাস করেছো, কিন্তু আজ আমার কথা বলার সুযোগই দিলে না। আর আব্বু, তুমি তো বলতে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নিতে, ঘটনা আগে পর্যবেক্ষণ করতে, কিন্তু আজ তুমি নিজেই। তবু তুমি আগে যেমন আমার কাছে সবার উপরে ঠিক ছিলে, এখনো তুমি ঠিক। তবে আব্বু, কখনো এই সিদ্ধান্তের জন্য আফসোস করো না। কথাগুলো বলেই চলে আসলাম আমি। আম্মু বেশ কিছুবার ডাকলো, কিন্তু পিছনে তাকাইনি। বাসা থেকে বের হয়ে সোজা ঢাকা চলে আসলাম। ঢাকায় একটা ছেলের সাথে পরিচয় ছিল, তার কাছে এসে উঠলাম। বেশ কিছুদিন তার কাছে থাকলাম, সিম চেঞ্জ করলাম। একদিন রাতে অন্ধকার রাস্তা দিয়ে একা একা হাঁটছি, হঠাৎ একটা গাড়ি দেখি। এত রাতে এখানে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখি এগিয়ে গেলাম। গিয়ে দেখি একটা লোক মনে অসুস্থ। অনেক কষ্ট করে তাকে গাড়ি থেকে বের করলাম। আশেপাশে কেউ নেই যে তার সাহায্য নেব, একা একাই পাশের হসপিটালে তাকে নিয়ে গেলাম। পরের দিন লোকটা জ্ঞান ফিরল। জানতে পারলাম লোকটা মাঝে মাঝে এমন জ্ঞান হারিয়ে ফেলে। লোকটা সুস্থ হওয়ার আগেই আমি বাসায় চলে আসি। কয়েকদিন পর আমার লোকটা খুঁজতে আসে। লোকটার সাথে কথা বলে জানতে পারলাম তার পরিবারের সবাই বাইরে থাকে। অনেক ধনী হওয়া সত্ত্বেও তার কোনো সুখ নেই। তুমি কি করো? কিছু না। তোমার একটা কথা বলি। হ্যাঁ বলুন। না করবে না তো? আচ্ছা ঠিক আছে, বলুন। তুমি আমার কোম্পানিতে জয়েন করো। কিন্তু আমার তো শিক্ষাগত যোগ্যতা নেই। তুমি অন্যের জীবন বাঁচাতে জানো, এর থেকে বড় কোনো যোগ্যতা নেই। তুমি কাল আমার অফিসে আসবে, এটা আমার অফিসের ঠিকানা। পরের দিন আমি ওনার অফিসে গেলাম। যাওয়ার পর পুরো অফিসটা আমায় ঘুরিয়ে দেখালো। তোমার নাম যেন কি? অভ্র। ও হ্যাঁ, অভ্র, এটা তোমার টেবিল। আর আজ থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এত বড় পদে? আবার? আচ্ছা স্যার। স্যার না, তুমি কি আমার বাবা বলে ডাকতে পারবে? বাবা বলে? জানো, অনেক দিন হয়ে গেল এই ডাকটা শুনি না। কেউ বাবা বলে ডাকে না। যারা ডাকতো তারা কোনোদিন ভুল করেও ফোন করে না। কাঁদবে না, আমি তোমার ছেলে না? আমি ডাকবো এখন থেকে। আচ্ছা, এখন থেকে আমরা একসাথে থাকবো। কোথায়? আমার বাসায়। কিন্তু? কোনো কিন্তু নয়। আচ্ছা, এভাবেই দেখতে দেখতে কেটে যায় 2 বছর। এখন আমার গাড়ি বাড়ি টাকা সব আছে, কিন্তু সেই প্রিয় মুখগুলো দেখা হয় না। নীরব রাতে একা একা কান্না করি। জানি না কান্নার শব্দ তাদের কাছে পৌঁছায় কিনা। আর 4 বছর পর বাসার দিকে পথ ধরলাম, তবে খুবই সাধারণ পোশাকে। নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না। বাসার সামনে আসতে একটা ছোট্ট বাচ্চা চোখে পড়লো। খুব বেশি হলো বয়স 3-4 বছর হবে। এই ছেলে, কে তুমি? তুমি কে? আমি কে? অধরা। অধরা মানে? আম্মু দেন আনতে। অধরা, মা ভেতরে আসো। ভেতর থেকে নীলাদ্রি বের হয়ে আসলো। এ কি, নীলাদ্রি এখানে? ও চলে যায়নি? তার মানে অধরা আমার মেয়ে। কে মা? কে আসছে? আম্মু আব্বু বাইরে আসেন। কি হয়েছে রে মা? বাইরে আসেন না। আম্মু বাইরে বের হয়ে আমার দেখে কিছুক্ষণ তাকিয়ে কথা না বলে কান্না করতে করতে ভিতরে গেল। আমি বুঝলাম এটা কিসের কান্না, কারণ আমার চোখ দিয়েও পানি বইছে। দৌড়ে আব্বুর কাছে গিয়ে জড়িত হলাম। আব্বু দেখে আব্বু কান্না করা শুরু করে দিল। নীলাদ্রি ঘুরে দাঁড়িয়ে নীরবে কাঁদছে। আমায় ক্ষমা করে দিস বাবা। এসব কি বলছো আব্বু? নীলাদ্রি, অতরাকে নিয়ে এদিকে আয়। এটা আমাদের পরিবারের আলো, যার দিকে তাকে 3টে প্রাণ বেঁচে আছে। এমন কথা বলো না। অধরাকে কোলে তুলে নিলাম। দাদু, তুমি বলো না বাবা তুই। এই হলো আমার বাবা নীলাদ্রি, এদিকে আয় মা। নীলাদ্রির কাছে আসতেই অধরাকে নামিয়ে দিয়ে একটা থাপ্পড় দিলাম। নীলাদ্রি কিছু না বলে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। তুই ওকে মারলি কেন? দেখো আম্মু, তুমি ওকে নিয়ে কোনো কথা বলবে না। আর ও এখন এ বাসায় কেন? ও তোর বউ। বউ? তুই আর ওর সাথে এমন করিস না।
তুমি যদি আর একবার ওর কথা আমায় বলো তবে কিন্তু আমি আবারও চলে যাব। না বাবা, আর যাস না। তুই এবার গেলে আমরা মরেই যাব। যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি অধরাকে নিয়ে রুমে গেলাম, দেখি নীলাদ্রি কান্না করছে। তুই রুমে কি করিস? কিছু না। দেখছিস না আমি রুমে আসছি? হুম। তাহলে এখন দাঁড়িয়ে আছিস কেন? বেরো রুম থেকে। কিছু না বলে মাথা নিচু করে বেরিয়ে যেতে লাগলো। এই শোন, বলো। তোকে যেন আমার সামনে আসতে না দেখি। আচ্ছা। মুখটা আবার অমাবস্যার রাত হয়ে গেল, চোখে আবার পানি টলমল করছে। মামুনি, তোমার নাম কি? আমার নাম অধরা। তোমার নাম কি? তুমি জানো না? অভ্র। তুমি সত্যি আমার বাপি? কেন মামুনি? তাহলে তুমি আমায় আম্মুর সাথে এমন করে কথা বললে কেন? কি বলবো ভাবছি। ইদানিং বাপি ওর আম্মুর সাথে কত সুন্দর করে কথা বলে। তোমার আম্মু পচা। না, আম্মু বলল। পিছনে কিসের জন্য শব্দ হলো, তাকিয়ে দেখি নীলাদ্রি আমাদের কথা শুনছে। আমি পিছনে তাকাতে ও তাড়াতাড়ি করে চলে গেল। আম্মু, রেডি হও। কেন? তোমার জন্য তো কিছু আনিনি, চলো কিছু নিয়ে আসি। কি নিবা? তোমার যা ইচ্ছে। পুতুল? আচ্ছা চলো। তোমার কাপড় কই? এটার ভিতর। এ আলমারিতে? আলমারিটা তো চকচক করছে, মনে হয় কেউ অনেক যত্নে এটাকে রাখে। খুলে ভিতরে দেখে তো আমি অবাক। আমি সব যেভাবে সাজিয়ে রাখছিলাম সব তেমনই আছে, সবগুলোই পরিষ্কার, মনে হয় রোজ পরিষ্কার করা হয়। একই, আমার টি শার্ট প্যান্ট সব আছে। জিনিসগুলো দেখে অনেক ভালো লাগলো। অধরনের একটা জামা বের করে ওকে পরিয়ে দিয়ে বাইরে যাচ্ছি। অব্র, কই যাস? বাইরে যাচ্ছি। খাওয়া দাওয়া করে যা। এসে খাবো আম্মু। তাড়াতাড়ি আসিস। আচ্ছা। রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবছি নীলাদ্রি কত চেঞ্জ, শুকিয়ে পুরো কাজ হয়ে গেছে, আর আগের মতো সেই চঞ্চলতা নেই। এমন সময় ফোন আসলো। হ্যালো। কিরে বেটা, আব্বু আম্মুকে পেয়ে বাবাকে ভুলে গেলি? কি যে বলো না। তোর তো বৌমা আর তোর আব্বু আম্মু ভালো আছে? একটা গুড নিউজ আছে। তাই নাকি? তাড়াতাড়ি বল। বলা যাবে না। বল না। আমার একটা মেয়ে হয়েছে। কি বলিস? তুই আমার আগে বলবি না? আমি জানতাম নাকি? আমি নিজেই তো জানলাম একটু আগে। নিয়ে আসবি কিন্তু। দেখি, কথা বলবে? কি বলিস? বলবো মানে? তাড়াতাড়ি ফোন দে। আম্মু। হ্যাঁ বাপি। তোমার নতুন দাদু, কথা বলো। হ্যালো। হ্যালো দাদু, কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো আছি। তোমার নাম কি? অধরা। তোমার নাম কি? তুমি একটা নাম দাও। কেন? আমার তো নিজের কোনো নাম নাই। ও হ্যাঁ, হ্যালো। তুই ওকে নিয়ে আসবি, নয়তো বল আমি নিজেই যাচ্ছি। আশা লাগবে না, আমি নিজেই যাব। নামটা কি বল রে? কি দাদু মাইরি। অধরা? হ্যাঁ, অভ্র নাম আমার, পিক পাঠা। আচ্ছা। আর তুই আসবি কবে? আরে বাবা, আজকেই তো আসলাম। ও হ্যাঁ, তো একা একা লাগছে। কয়েকটা দিন পর আসছি। আচ্ছা, বাই। বাপি, তুমি আবার চলে যাবে? না আম্মু, আমার পরিটাকে ছেড়ে কি আমি যেতে পারি? তাহলে যে বললা। এমনি ঘুরতে যাওয়ার কথা বলছি। এরপর মার্কেটে গিয়ে ওর জন্য অনেক কাপড়, পুতুল, খেলনা কিনলাম। কেনা শেষে বাসায় আসলাম। আমি দাদু, বাপি অনেক ভালো। তাই? দেখো আমায় কত কিছু কিনে দিছে। তাই তো। যাও, বাপিকে নিয়ে খেতে আসো। আচ্ছা। রুমে এসে বসে আছি, এমন সময় অধরা আসলো। বাপি বাপি। হ্যাঁ আম্মু। দাদু ডাকে। কেন? খাইতে। ও চলো। অধরা আর আমি নিচে খাইতে আসলাম। টেবিলে এত খাবার আগে রান্না করা ছিল নাকি? না, তুমি আসার পরেই রান্না করলো। এত অল্প সময় এত কিছু? খেয়ে দেখ কেমন হয়েছে। প্রত্যেকটা খাবার একটু একটু করে খেয়ে দেখলাম। অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। দেখতে হবে কে রান্না করেছে। আর এটাও দেখতে হবে রান্নাটা কে শিখিয়েছে। মানে? তোর আম্মু শিখাইছে। তাহলে রান্না করছে কে? নীলাদ্রি। খাবার টেবিল থেকে উঠে দাঁড়ালাম। কি হলো, উঠলি কেন? আমি খাবো না। কেন? আমার ক্ষুধা পায়নি, আমি গেলাম। নীলাদ্রি রান্নাঘর থেকে দেখছিল। আমি চলে যাওয়াতে কান্না করছে।
কাঁদুক না, আমিও অনেক কেঁদেছি। রুমে আসলাম, অনেক ক্লান্ত ছিলাম, তাই শুয়ে পড়লাম। কখন জানি না শোয়ার সাথে সাথেই ঘুম এসে গেল, ঘুমেই সকালবেলা হয়ে গেল। বাপি, অত না বাপি। অধরা এমন করে না মা, বাপি ঘুমাচ্ছে। অধরা নীলাদ্রি কোনো কথা শুনছে না। আমিও চোখ খুলে অধরার সাথে কথা বলতে যাব, ওর দিকে হাত বাড়াইছি, তখনই ঠাস, কেউ কাউকে মারলো মনে হয়। হ্যাঁ, নীলাদ্রি অধরাকে মারলো। আমার রাগটা সেই লেভেলে পৌঁছে গেছে। তোমাকে বলছি না বাপি ঘুমাচ্ছে, তবুও বাপির উপর লাফাচ্ছ কেন? ব্যথা পায় না? অধরা কান্না করছে। ঠিক তখনই আমি উঠে বসলাম। আমার বসা দেখে নীলাদ্রি রুম থেকে বেরিয়ে গেল। যদিও ওর উপর অনেক রাগ উঠছে, তবুও কিচ্ছু বললাম না। বলছিলাম না আম্মু, তোমার আম্মু পচা অনেক। বাপি, আম্মু পচা, খুব পচা। খুব লাগছে আম্মু? হুম। কাঁদেন আমার লক্ষ্মী আম্মুটা। চলো, তোমার আব্বু বিচার করবো। অধরাকে নিয়ে নিচে আসলাম। ডাকো তোমার আম্মুকে। চলো। আম্মু, বাপি ডাকে। কথাটা বলতে দেরি হলো, কিন্তু আসতে দেরি হলো না। ডাকছো? অধরাকে মারি কেন? তুমি ঘুমাচ্ছিলে তখনও। ও কি? হ্যাঁ, ওর যা ইচ্ছে তাই করবে, তাতে তোর কি? না মানে, আর যেন কোনোদিন ওর গায়ে হাত তুলতে না দেখি। আমি চাই না আমার মেয়ে কোনো কষ্ট পাক। আচ্ছা। তোকে সব বলছি কেন? আজকের পর থেকে তোকে যেন এই বাড়িতে আর না দেখি। তাহলে কোথায় যাব আমি? আমি কি জানি, তোর যেখানে ইচ্ছে। প্লিজ এমন করো না। তোর সাথে কথা বলার সময় নেই। আম্মু চলো, আমরা আবার ঘুমাবো। আমি রুমে চলে আসলাম। অধরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে কাঁদলো, তারপর রান্নাঘরে গেল। কি রে মা, কাঁদছিস কেন? এমনি। অভ্র কিছু বলেছে? না আম্মু। তুই তো কারণ ছাড়া কাদার মতো মেয়ে না, ঠিক করে বল কি হয়েছে। ও আমায় বাসা থেকে চলে যেতে বলছে। কি বলিস? প্লিজ আম্মু, আমায় তাড়িয়ে দিও না। আমি এখানে থাকবো, রুমের জায়গা না দিক সমস্যা নাই, আমি রান্নাঘরে থাকতে পারবো, তবু আমায় এই বাসা থেকে তাড়িয়ে দিও না। পাগলি, কি বলছিস এসব? তুমি একটু ওকে বলো না আম্মু, আমায় যাতে তাড়িয়ে না দেয়। আমি বাসার সব কাজ করব। আম্মু আর কিছু না বলে কাঁদতে কাঁদতে রুমে চলে যায়। আমি সকালবেলা কিছু খাইনি, তাই খুব ক্ষুধা হয়েছে। অধরা আম্মু, হ্যাঁ বাপি। দেখো তো রান্নাঘরে তোমার দাদিমা আছে কিনা। কেন? যদি থাকে তবে বলবে বাপির খুব ক্ষুধা পাইছে। আচ্ছা। অধরাকে পাঠিয়ে দিয়ে আমি আবার শুইলাম। বেশি অলস হলে যা হয় আর কি। একটু পরে কে যেন আমার গায়ে হাত দিল। এই কে? আমি। তুই? তুই রুমে কেন? তোকে আমার সামনে আসতে না করেছি? অধরা বললো তোমার নাকি ক্ষুধা পাইছে, তাই। তাই? তাই কি? তোমার খাবার নিয়ে আসলাম। আমি খাবো না। প্লিজ এমন করো না, খেয়ে নাও। আমি খাই বা না খাই তাতে তো তোর কি? তোমার শরীর খারাপ করবে। আমায় নিয়ে তোকে ভাবতে হবে না। আর অধরা কই? আম্মুর কাছে। নিচে যা, ওকে পাঠিয়ে দে খাবারগুলো নিয়ে যা। অধরা কান্না করতে করতে খাবারগুলো নিয়ে চলে গেল। এরপর অধরার আম্মু আসলো সাথে খাবারগুলো নিয়ে। অভ্র, অধরার নাকি ক্ষুধা পাইছে, তুই খাওয়াই দে তো। আচ্ছা আম্মু। আমি অধরাকে খাইয়ে দিতে লাগলাম। আম্মুও চলে গেল। বাপি, আমিও তোমায় খাইয়ে দিই। না আম্মু, আমার ক্ষুধা নেই। তাহলে আমিও খাবো না। আচ্ছা দাও। জানি বাপি, দাদিমা বলল আম্মু নাকি কাল থেকে কিচ্ছু খায়নি। তো আমি আম্মুকে বললাম আমি তোমায় খাইয়ে দিই। তোমার আম্মু কি বললো? বললো তোমার বাপিকে আগে খাওয়াও, তারপরে আমি নিজেই খাবো। তাই তুমি খাওয়াচ্ছ আমায়? হুম। দরজার দিকে তাকিয়ে বুঝলাম কেউ আমাদের কথা শুনছে আর আমাদের দেখছে। যদিও জানি এটা নীলাদ্রি ছাড়া অন্য কেউ নয়, তবুও বললাম, দরজা কেড়ে কথাটা বলার সাথে সাথে চলে গেল। আমি আর দরজার দিকে না তাকিয়ে আবারও অধরার সাথে কথা বলতে শুরু করলাম। এমন সময় মনে হলো বাবাকে তো ফোন করা হয়নি আজ, তাই তাড়াতাড়ি ফোন করলাম। কি খবর? এই তো ভালো, তোমার? ভালোই। কি করছিস? অধরার সাথে গল্প করছি। ও দে কথা বলি। আচ্ছা আম্মু, তোমার দাদু কথা বলো। হ্যালো দাদু, কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো আছি। কি করো? বাপি সাথে খেলি। ও, তুমি আমার কাছে চলে আসো। কেন? আমরা একসাথে খেলবো। তাই? হ্যাঁ। তোমার ওখানে খেলনা আছে? হ্যাঁ অনেক, তুমি আসলে আরো কিনবো। সত্যি? হ্যাঁ, কবে আসবে? আমি তো একা যেতে পারবো না। তাই তো, তুমি এসে নিয়ে যাও। তোমার বাপির সাথে আসিও কেমন? আচ্ছা। তোমার বাপিকে দাও। বাপি নাও। হ্যালো, তাড়াতাড়ি আয়। কেন? একটা প্রজেক্টের অফার আছে, ওটা
আমাদের নিতে হবে। আচ্ছা ভাই। আর শোন, হুম। বাসার সবাইকে নিয়ে আসবি। সবাই বলতে? তোর আব্বু, আম্মু, বউ। কেন? কেন মানে কি? ওরা আসবে না? এখন না, পরে। পরে কবে? সময় হলে। আচ্ছা, বাই। ফোন কেটে বাইরে গেলাম। অনেকদিন হলো আম্মু আব্বুর সাথে আড্ডা দেওয়া হয় না। বাইরে এসে দেখি আম্মু, আব্বু, নীলাদ্রি সবাই বসে আছে। আমিও গেলাম তাদের কাছে। আমায় দেখে নীলাদ্রি উঠে চলে যেতে লাগলো। নীলাদ্রি, কই যাস? রান্নাঘরে আম্মু। কেন? তুই কি এই বাড়ির চাকর? না মানে। চুপচাপ বসে থাক। তুই এই বাড়ির বউ, এই বাড়ির মেয়ে, এমন চুপচাপ থাকিস কেন সবসময়? আসলে আসলে কি? আগের মতো হাসি মুখে থাকবি। এখন তো তোর স্বামীও আসছে। আচ্ছা ঠিক আছে, আমি সবার জন্য চা করে নিয়ে আসছি। তাড়াতাড়ি আয়। হুম। কি রে অব্র, তুই চুপচাপ করে আছিস কেন? না, এমনি। তোমরা তো কথা বলছো, তাই কিচ্ছু বললাম না। বস। দাঁড়িয়ে আছিস কেন? বসছি। তো এতদিন কি করলি? কিছু না। কিছু না মানে? এতদিন কিছু কাজ করছিনি? ও হ্যাঁ, করছি তো। কি কাজ করছিস? কি বলবো? যেটা করি সেটা বলা যাবে না, অন্য কিছু বলতে হবে। আমি একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতাম। ও, কাজ করতি? মানে এখনো করি, ছুটি নিয়ে আসছি, আবার যাব। কোথায় সেটা? ঢাকায়। আম্মু, তোমাদের চা। সবাইকে দে। সবাইকে চা দিয়ে আমার কাছে এসে, আমি খাবো না। নীলাদ্রি অনেক ভালো চা করে, খেয়ে দেখ। দরকার নেই আমার, তোমরা দেখো। এমন হয়ে গেলি কেন তুই? কেমন হলাম আমি এবার? আগে যখন নীলাদ্রি কোনো ভুল করত, আমি যদি ওকে বকতে যেতাম তাহলে তুই বলতি, আম্মু কিছু বোঝে না, একটু ভুল করতেই পারে, তার জন্য কি বকতে হবে? আমি কিছু বলছি না, মাথা নিচু করে শুধু শুনছি, কারণ এখানে বলার মতো কোনো ভাষা আমার নেই। অনেক ভালোবাসতাম তো, বাসতাম না, এখনো বাসি। যখন ও তোকে অপমান করতো তখন তুই আমাদের সামনে এসে বসতি। আমি যদি কিছু বলতে চাইতাম তাহলে বলতি, ছাড়ো না আম্মু, ভালোবাসার মানুষ এমন করবে না তো কে বাইরের মানুষ এসে অপমান করবে? ভালোবাসার মানুষের অপমানের মাঝেও ভালোবাসা লুকিয়ে থাকে। আর যখন ও তোকে ছোট লোক বলে গালি দিত তখন তুই কি বলতি? অনেক ভালোবাসি আমি নীলাদ্রিকে আম্মু, এটাই তো, তাই নয় কি? হুম। হ্যাঁ, আমি ভালোবাসতাম আর এখনো ভালোবাসি। ওকে মনের যে জায়গাটাতে রেখেছি সেখানে আর কাউকে রাখতে পারবো না। জীবনে কখনো কেউ সে জায়গাটা ওর কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আগে যেমন ভালোবাসতাম এখনই তেমনি বাসি, আর ভবিষ্যতেও বাসবো। নীলাদ্রি মাথা নিচু করে কথাগুলো শুনছে আর কাঁদছে। ওর কান্নার শব্দ স্পষ্ট আমার কানে আসছে। তাহলে ওর সাথে এমন ব্যবহার করছিস কেন? পারি না যে আমি সত্যি পারি না আম্মু। জানো, আমি যখন বাসায় ফিরলাম তখন রাস্তায় ভেবে রেখেছি গিয়ে আম্মু আব্বুর সাথে অনেক মজা করব, অনেকদিন পর দেখা হবে, সময়টা কেমন হবে। আমি একটিবারের জন্য ভাবিনি যে নীলাদ্রিকে দেখবো, কিন্তু এসে নীলাদ্রিকে দেখে আমি অনেক অবাক হয়ে গেলাম। এরপর যখন জানতে পারলাম এই পরের মতো মিষ্টি মেয়েটা আমার, তখন আমি আরো অবাক হয়ে যাই। জানো আম্মু, আমার অনেক ইচ্ছে ছিল, অনেক ইচ্ছে করছিল নীলাদ্রিকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু যখনই জড়িয়ে নিতে যাবো তখনই মনে পড়ে ওর কথাগুলো, যেগুলো আমি আজও ভুলতে পারিনি। মনে পড়ে ওর অহংকার করার কথা, শুধু ওর বাবার অনেক টাকা আছে বলে কত কিছু আমায় বলেছে। এখন তো অমন নয়, অনেক বদলে গেছে ও। তাহলে এখন কেন দূরে ঠেলে দিচ্ছিস? আমি কাউকে দূরে ঠেলে দেইনি। তাহলে এইসব কি? ও নিজেই নিজের দূরত্ব তৈরি করেছে। কিন্তু তুই তো পারতি দূরত্বটা কমিয়ে নেওয়ার জন্য। আমি কেন? দোষ তো আমি করিনি। আর হ্যাঁ, তোমার আমায় যে কারণটার জন্য বাসা থেকে তাড়িয়ে দিয়েছিলে। থাক, বলতে হবে না, আমরা সব জানি। কি জানো তোমরা? কিচ্ছু জানো না। যদি জেনে থাকো তাহলে বলো তো, আমার মনের ভিতর দিয়ে কি ঝড় বয়ে গেছে সেই সময়। সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। চুপ হয়ে গেলে কেন বলো? আমি জানি বলতে পারবে না। জানো, তখন এতটা কষ্ট পাইনি যখন আমায় কারণটা বললো, কিন্তু তখন কষ্ট পাইছি যখন আমার বিশ্বাসটা শুধুমাত্র আমার ছলনার কাছে, একটা মিথ্যের কাছে হেরে গেল। আম্মু কাঁদছে, আব্বুও কোনো কথা বলছে না। আমি ভাবতাম সারা পৃথিবীতে যদি সবচেয়ে বড় ঝড় হয় তবুও আমার মাথার উপর বাবা ছাদ হয়ে থাকবে, কিন্তু না, আমি কি পেলাম? বড় ঝড় তো দূরের কথা, সামান্য একটা মিথ্যে ঝড়ে আমার সে ছাদটা ভেঙে তছনছ হয়ে গেল। জানো আব্বু, আমি আমার বন্ধুদের বলতাম আমি যদি কোনো খারাপ কাজ করিও তবু আব্বু আমার মুখ থেকে না শুনে কোনো কথাই বলবে না, আর বিশ্বাসও করবে না। আমার সব বিপদে আমার পরিবার আমার পাশে থাকবে সব সময়। কিন্তু দেখো দেখো আব্বু,
আমার বিশ্বাস, আত্মবিশ্বাস সব কেমন বালুচর করে দিল এই মেয়েটা। তাকে বুকে কিভাবে জড়িয়ে নেবো বলো তো? যার একটা মিথ্যে কথায় তুমি হয়ে, যাকে যাকে তুমি বলতে জীবনের থেকে বেশি ভালোবাসো, সেই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। কথাগুলো বলতে বলতে আমার চোখে পানি চলে আসলো। হয়তো আরো কিছু বলতাম, কিন্তু বললাম না। যখন দেখলাম আব্বুর চোখে ভিজে গেছে তখন থেমে গেলাম। যাই হোক, আমার হয়তো তোমাদের ছেলের থেকে বেশি বিশ্বাসী সন্তান পাইছো, তাই আমি বিশ্বাস করতে পারোনি। আর বিশ্বাস করতেও হবে না, থাকবো না আমি চলে যাব। কিন্তু গতবার খালি হাতে গেছিলাম, এবার সাথে একটা পরীক্ষা নিয়ে যাব, যাকে দেখি আমি আমার সব কষ্টগুলো ভুলে থাকতে পারবো। কথাগুলো বলে আমি অধরাকে নিয়ে রুমে চলে আসলাম। একটু পর নীলাদ্রিও রুমে আসলো, কান্না করছে এখনো। মামুনি, তুমি তোমার দাদুর কাছে যাও তো। কেন আম্মু? যাও, আম্মু বাপির সাথে কথা বলবে। ও, বাপি রাগ করেছে তাই ভাব করলে? হ্যাঁ মা। আচ্ছা আম্মু, বাপি তুমি আম্মুর সাথে রাগ করো না, তাড়াতাড়ি ভাব করে নিবে। আচ্ছা আচ্ছা আম্মু। আচ্ছা আম্মু, তুমি যাও এখন মামুনি। অধরা চলে গেল, আমিও ঘুরে দাঁড়ালাম। ওকে পাঠিয়ে দিলে কেন? কোনো কথা না বলে সোজা এসে আমার জড়িত হলো। এই ছাড়ো বলছি। না। তোকে ছাড়তে বলছি না। প্লিজ এমন করো না। ছাড়বি নাকি ধাক্কা দেবো? দাও, তবুও ছাড়বো না। মারবো কিন্তু। মারো, তবুও একটু আমায় জড়িয়ে ধরো প্লিজ। আমি কি করবো কিছু ভেবে পাচ্ছি না সরাতে, পাচ্ছি না শক্ত করে জড়িয়ে নিতে। ভালোবাসা বলছে টেনে নিতে আর শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু রাগ বলছে তাকে আরো দূরে ঠেলে দিতে। কোন দুটোনায় পড়লাম আমি? হ্যাঁ, এখন রাগকে জিতিয়ে দূরে সরিয়ে দেবো, নাকি ভালোবাসাকে জিতিয়ে শক্ত করে বাহুডোরে জড়িয়ে নেব? প্লিজ এমন করে দাঁড়িয়ে থেকো না, একবার আমায় একটু জড়িয়ে ধরো। ওর কথাগুলো শুনে আর এসব ভাবতে ভাবতে আমারই চোখে পানি চলে আসলো। হাতগুলো উপরের দিকে তুললাম জড়িয়ে ধরার জন্য, কিন্তু তার আগেই আম্মু আম্মু, দাদু ডাকে। অধরা চলে আসলো, তাই আমিও তাড়াতাড়ি করে ছেড়ে দিল। আমিও হাতগুলো আবার নিচে নামালাম। তুমি যাও আম্মু, আমি আসছি। আচ্ছা। তুমি প্লিজ আমাদের ছেড়ে যেও না, তুমি এবার ছেড়ে গেলে আমরা কেউ বাঁচবো না। কথাগুলো বলেও ও আম্মুর রুমে চলে গেল। আমিও বসে ভাবতে লাগলাম, ও তোর ভুল বুঝতে পারছে, তাহলে আমি এখানে ওর সাথে এমন বাজে ব্যবহার করছি। মানুষ মাত্রই তো ভুল করে, তাই জন্য ওর সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি। এখন ওর আমার মাঝে তো কোনো পার্থক্য নেই। এসব ভাবতে ভাবতে আমার মাথাটা কেমন যেমন ব্যথা করতে শুরু করলো। তাই একটু শুইলাম। শোয়ার কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে গেলাম। একটু ঘুমানোর পর হঠাৎ কেউ আমার সামনে মনে হয় কাঁদছে। চোখটা খুলে দেখি অধরা কাঁদছে। অধরাকে কাঁদতে দেখে অনেকটা অবাক হয়ে গেলাম। কি হয়েছে আম্মু? বাপি, আম্মু আম্মু। কি হয়েছে তোমার আম্মুর? অধরা কান্নার মধ্যে কথা বলতে পারছে না, কিন্তু হাত দিয়ে বাথরুমের দিকে দেখাচ্ছে। তাড়াতাড়ি উঠে বাথরুমে গিয়ে দেখি নীলাদ্রি পড়ে আছে, কপালটা হয়তো ফেটে গেছে, তাই রক্ত ঝরছে। তারপর তাড়াতাড়ি করে ওকে তুলে হসপিটালে নিয়ে গেলাম। সাথে আম্মু আব্বু আসলো। ডক্টর বলল ঠিকমতো খাওয়া না করার কারণে শরীর দুর্বল হয়ে গেছে, তাই পড়ে গেছে। তার মাথাটা ভালো করে ব্যান্ডেজ করে দিল আর বললো আপনারা চাইলে রোগীকে বাসায় নিতে পারেন। বাসায় নিয়ে যাবি? বাসায় নিয়ে কি করবো? এখানে 2 দিন থাক। না আম্মু, আমি বাসায় যাব। কিন্তু না আম্মু, আমি বাসায় যাব। তুই কি বলিস অব্র? ও যদি যেতে চায় তো নিয়ে যাও। আচ্ছা। আমি আর অধরা আগে বাসায় চলে আসি। পরে আম্মু আব্বু আর নীলাদ্রি বাসায় আসে। বাসায় এসে সবাই বসলাম। আম্মু আর নীলাদ্রি একসাথে বসলো। আম্মু, আমাদের বাসায় কি খাদ্য সংকট দেখা দিচ্ছিল? মানে? ডক্টর কি বললো শোনো নাই? আমি কি বলবো, ও যদি নিজেই না খায়? তোমাকে কি মুখে তুলে খাওয়াতে হবে? হ্যাঁ? নীলাদ্রি মাথা নিচু করে শুধু শুনছে। যে মেয়েটার স্বামী তাকে রেখে চলে যায়, সে কিভাবে খায় বলবই আমায়? দিনের পর দিন মেয়েটা না খেয়ে শুধু তোর জন্য অপেক্ষা করেছে। ওর বাবা ওকে নিতে আসছিল, কিন্তু ও চায়নি। কেন চায়নি জানিস? তুই জানবি কি করে? কারণ ওটা জানতে গেলে তোকে সেই আগের মনটার দরকার, যেটা তুই অনেক আগেই হারিয়ে ফেলেছিস। ওর বাবার মৃত্যুর আগে সব সম্পত্তি নীলাদ্রির নামে দিতে চেয়েছিল, কিন্তু নীলাদ্রি সেইগুলো সব তোর নামে উইল করে। ওর বাবা যখন বলে কেন দিল, তখন ও কি বলেছে জানিস? আমার সব জিনিস ওর কাছে সব চাইতে বেশি নিরাপদ, আর আমার মানেই তো ওর। আমার উপর রাগ করে দূরে গেছে হয়তো, কিন্তু ফিরে এসে তো আবার আমাকেই বুকে টেনে নেবে। আর তুই কি করছিস? এই ফুলের মতো মেয়েটাকে তিলে তিলে কষ্ট দিচ্ছিস। তোকে এইসব বলে কি লাভ? আব্বু আবার বলা শুরু করলো। তুই শুধু ভাবলি তোকে তাড়িয়ে দেওয়ার পর শুধু তুই একাই কষ্টের মাঝে ছিলি? তুই কি ভাবছিস একটা বড় আমরা কেমন ছিলাম?
আমরা যাকে দেখে আমাদের সকাল শুরু করতাম এখন তাকে দেখতে পাই না। কত কষ্ট নিয়ে বেঁচে আছি আমরা জানিস। আমার কথা বাদ দে, তোর আম্মুর কথাই বলি। এমন একটা রাত নেই যে রাতটা তোর জন্য কান্না করিনি। ওর কান্না সহ্য করতে না পেরে আমি রুম থেকে বেরিয়ে যেতাম। কেন কান্না করতো জানিস? কারণ তুই রাগ করে চলে গেছিস বলে, তুই বাসায় নাই বলে। কিন্তু তুই বাসায় আসার পরও তোর আম্মুর রোজ কাঁদে। কেন জানিস? তুই বদলে গেছিস বলে। তুই না থাকতে কাঁদতো, সইতে পারতাম, কিন্তু তুই থাকতে রোজ কান্না করে, তবে সেটা কিভাবে সহ্য করি বলতো? এতে তুই থাকার থেকে না থাকাই ভালো। মাথা তুলে যে কি বলবো সেটাই পারছি না বলতে, কারণ আমি আমার চোখের পানি কাউকে দেখাতে চাই না। আব্বু আবার বলতে শুরু করলো, যে মেয়েটাকে তুই কষ্ট দিচ্ছিস তুই জানিস ও কত রাত দরজায় কাটিয়েছে? একবার মন থেকে ভাব তো, কাউকে কতটা ভালোবাসলে তার জন্য এভাবে রাতের পর রাত দরজায় কাটানো যায়। আর সেই ভালোবাসাকে তুই অপমান করছিস। তুই না থাকা একদিন নীলাদ্রিকে আমি 3 বেলা খেতে দেখিনি, হয়তো 2 বেলা খেয়েছে, নয়তো 1 বেলা। কিন্তু তুই আসার পর গতকাল থেকে মেয়েটা না খেয়ে আছে। তাহলে তুই এসে আমাদের কি লাভ হলো? যদি কষ্ট আরো বেড়ে যায়। তুই না আসাটাই ভালো ছিল। কেউ কোনো কথা বলছে না। আব্বু কথাগুলো বলে নীলাদ্রি আর আম্মুকে নিয়ে রুমে গেল। আমি একাই বসে থাকলাম। একটু পরে অধরা আমার সামনে আসলো। বাপি, বাপি, আম্মু, কান্না করছো কেন তুমি? কই আম্মু, কান্না করছি না তো। তাহলে তোমার চোখে পানি কেন? এমনি আম্মু, অধরাকে বুকে জড়িয়ে নিয়ে কান্না করলাম। আসলে তো আব্বু ঠিকই বলেছে, আমি না থাকতে সবাই কান্না করতো। কিন্তু আমি আসার পরও যদি কান্না করতে হয় তবে আমি এসে কি লাভ হলো? আম্মু, তুমি তো আম্মুর কাছে যাও। তুমি যাবে না? আমি পরে যাবো আম্মু। আচ্ছা। আমি অধরাকে ওর আম্মুর কাছে পাঠিয়ে দিয়ে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়ে একবারে রাতে বাসায় ফিরলাম। ফিরে দেখি বাসার দরজা খোলা, কিন্তু কেউ নেই। অথচ সবাই রুমে ঘুমাইছে। আমি দরজা বন্ধ করে রুমে গেলাম। গিয়ে দেখি নীলাদ্রি আর অধরা ঘুমাইছে। আসলে মেয়েটা অনেক মায়াবী। ওর সাথে এমন করা আমার মোটেও উচিত হয়নি। একটা মেয়ে যে আমি এতটা ভালোবাসে তাকে কিনা আমি এভাবে, ছি, এটা আমি কিভাবে করতে পারলাম? মনে হচ্ছে আমি কোনো মানুষ না, জঙ্গলে একটা জন্তু যার কোনো বোধ বুদ্ধি নেই, যে শুধু শিকার করতেই জানে। এত মায়াবী কাউকে সেভাবে কষ্ট দিতে পারে? আমি শুধু নীলাদ্রির দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। শুধুমাত্র আমার জন্য না খেয়ে খেয়ে শরীরে কি অবস্থা করেছে। খুব ইচ্ছে হচ্ছে নীলাদ্রির পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দেই, কিন্তু ও যদি জেগেছে না থাক। কিছু কিছু ইচ্ছে অপূর্ণ রাখাই ভালো, কিন্তু মনটা কেন জানি কিছুতেই মানছে না। তাই ধীরে ধীরে কোনো শব্দ না করে নীলাদ্রির পাশে গিয়ে বসলাম। বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। ও তখন গভীর ঘুমে মগ্ন। অনেক কথা মনে আসছে, অনেক অনুতাপ হচ্ছে আমার কর্মের জন্য। নীলাদ্রি একটু নড়লো, মনে হয় জেগে যাবে। তাই আমি ব্যালকনিতে গেলাম। আকাশের দিকে তাকিয়ে একা একাই কথা বলতে লাগলাম। যখন আমি কোনো কাজের জন্য অনুতপ্ত বোধ করি তখন আকাশের সাথে কথা বলে নিজেকে অনেক বকি। আমি কি মানুষের পর্যায়ে পড়ি? হয়তো হ্যাঁ, হয়তো বা না। তবে আমি তোকে ভালোবাসতাম না, বাসতাম না, এখনো বাসি। কিন্তু আমি ওর সাথে এমন বাজে ব্যবহার করলাম কেন? আচ্ছা, আমি কি ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো? আমি কি পাগল? ক্ষমা চাইলে কি আমায় ক্ষমা করে দেবে? আকাশটা কেন জানি আজ খুব ফাঁকা লাগছে। ও, আজ আকাশে চাঁদ নেই, তাই আকাশটাকে আজ অপূর্ণ মনে হচ্ছে। কিন্তু তারাগুলো তো আছেই, তবুও চাঁদ ছাড়া আকাশ অপূর্ণ। হাজার তারার মাঝেও চাঁদকে দরকার আকাশের সৌন্দর্য বৃদ্ধির জন্য। আচ্ছা, আমি যদি আকাশ হই তাহলে আমার চাঁদকে, তাহলে আমার চাঁদ হচ্ছে নীলাদ্রি আর তারা হচ্ছে অধরা। যদি সেই চাঁদটাই আমার কাছে না থাকে তবে তো তারা অসহায় হয়ে যাবে। শুধু তারা কেন, পুরো আকাশটাই তো মরুভূমি হয়ে যাবে। নীলাদ্রিকে হারানো যাবে না। যে করে হোক আমার ভুল আমাকে শোধরাতে হবে। এই নাও চা। হঠাৎ কারো গলার আওয়াজে চমকে গেলাম। কে? আমি। ও, তুমি? ঘুমাওনি কেন? এমনি, ঘুম আসছে না তো তাই। আর তুমি কখন ঘুম থেকে উঠলে? আর কষ্ট করে চা বানাতে গেলে কেন? তুমি যখন আমার পাশে থেকে উঠে এলে তখন ঘুম থেকে উঠছি। ও, ঘুমাবে না? ঘুম আসছে না, তুমি ঘুমাও। ও, আমি শুইছি বলে তুমি শুবে না? আরে তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি নিচে গিয়ে ঘুমাচ্ছি। নীলাদ্রি চলে যাওয়ার জন্য সামনে হাঁটতে ধরলে এমন সময় আমি ওর হাত ধরে ফেললাম। আমি নিজেও বুঝতে পারলাম না কেন আর কিভাবে আমি ওর হাত ধরলাম। আমি হাত ধরার সাথে সাথেই নীলাদ্রি দাঁড়িয়ে পড়লো আর সামনে যাওয়ার কোনো চেষ্টা করলো না। নীলাদ্রির মুখে কেন জানি হাসি ফুটেছে মনে হয়। মনের মুখটাতে এক চিন্তা হাসি নিয়ে পেছনে করলো। হ্যাঁ বলো। একটা জিনিস ভেবে দেবে? বলো। নীলাদ্রির সামনে হাঁটু ফেলে বসে হাত দুটো জোর করে বললাম, আমায় ক্ষমা করবে প্লিজ? কি করছো তুমি এসব? আমায় ক্ষমা করো। তুমি কি পাগল হয়ে গেলে? এসব কেন করছো? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমায় ক্ষমা করে দাও।
আমি তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমায় কষ্ট দিয়েছো, শোধ হইছে। ইকুয়েল কাটাকাটি। আমি তোমায় অনেক বেশি কষ্ট দিচ্ছি। আচ্ছা বাবা, ঠিক আছে। তুমি যা শাস্তি দেবে আমি তাই মেনে নেব। সত্যি? হুম। তাহলে উঠো। আচ্ছা। এবার আমায় জড়িয়ে ধরো। মেয়েটা আসলে পাগলি। আনন্দে আমার চোখে পানি চলে আসলো। আরো শক্ত করে ধরো। ধরছি। তাহলে দম বন্ধ হয়ে মরে যাবে পাগলি। তবুও শান্তি হবে তোমার বুকে মাথা রেখে মরতে পেরেছি। এসব বলে না, মনে হচ্ছে পাগলিটা কাঁদছে। কি হলো, কাঁদছে কেন? কে বললো আমি কাঁদছি? এই তো আমি দেখছি। আরে না, আমি কাঁদছি না। আজ তো আমি পৃথিবীর সব থেকে সুখী। আমি কেন কাঁদবো? তাই? আজ থেকে তুমি সব থেকে সুখী? হুম। হ্যাঁ, কেন? আজ আমি আমার স্বামীর বুকে জায়গা পেয়েছি তাই। পাগলি একটা। হুম। আর কখনো তোমার চোখে পানি আসতে দেব না। তোমার সব চাওয়া পূরণ করব। আমার চাওয়া শুধু একটাই। কথা দিচ্ছি। কি বলো? সারা জীবন আমায় ভালোবাসবে। শুধু এটাই? হ্যাঁ। আর কিছু চাই না? আর কি চাইবো? মেয়ে মানুষ তো অনেক কিছু চায়, তাদের তো চাওয়া শেষ নেই। যেমন? সোনা দানা কাপড় ইত্যাদি। তুমি তো সামান্য চাকরি করো, এসব দিতে পারবে? যেহেতু দেখো। না থাক, শুধু তুমি থাকলেই হবে। তুমি আমার সব অলংকার। তাই? হুম। এই তোমার তো চা ঠান্ডা হয়ে গেল। ও হ্যাঁ তো। দাও, আমি গরম করে আনছি। চলো আমিও যাব। কেন? আমি বানাবো। না, তাহলে যেতে দিব না। কেন? আমি থাকতে আমার স্বামী রান্না করবে, এটা হতে পারে না। তাহলে আমি কি এখানে একা একা দাঁড়িয়ে থাকবো? আমি কি তা বলেছি? তাহলে কি করব? বলবো। হুম। আমার লজ্জা পাচ্ছে। ও আচ্ছা, তাহলে আমি ঘুমাই গিয়ে। এই শোনো না। বলো। আমি যখন চা বানাবো। তারপর? তুমি কি আমায় পেছন থেকে জড়িয়ে ধরে থাকবে? কথাটা বলে হাত দিয়ে মুখ ঢাকলো। আমি ওর হাত সরিয়ে ওকে কোলে ধরে নিলাম। ও তো অবাক হয়ে গেল। আরে পড়ে যাবো তো। আমার বিশ্বাস করো। করি বলেই তো এতদিন অপেক্ষায় ছিলাম। তাহলে ঠিক আছে, চলো। এরপর ওকে নিয়ে রান্নাঘরে আসলাম। ও চা বানাচ্ছে আর আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আছি। মাঝে মাঝে দুষ্টুমি করছি। আচ্ছা, চা না খেলে হয় না? নামে। নীলাদ্রি, আমার তো ঘুম পাচ্ছে, চলো ঘুমাবো। আচ্ছা চলো। আমি সামনে এগিয়ে গেলাম, কিন্তু নীলাদ্রি তো আসছে না। কই, আসো। না, আমি যাব না। কেন? আমি কি এখানে হেঁটে আসছি? ও আচ্ছা, এই কথা। আবার ফিরে এসে ওকে কোলে তুলে নিলাম। এবার ঠিক আছে মহারানী। দুজনে রুমে এসে শুয়ে পড়লাম। সকাল প্রায় 9টা বাজে। এমন সময় কে যেন ডাকছে। চোখ মেলে দেখি নীলাদ্রি। এই ওঠো, আর কত ঘুমাবে? মেয়েটা আসলে একটা পরী। কালো শাড়িটাতে যা মানিয়েছে তাতেই আবার আমার প্রিয় রং। কালো মেয়ে। ঘুম ভাঙলো আর আজ মেয়ের আম্মু। এখন থেকে মেয়ের আম্মুই ঘুম ভাঙাবে। তাই? মেয়ে কই? আম্মুর সাথে আম্মুর রুমে। তাহলে তো একটু দুষ্টুমি করাই যায়। কথা বলে নীলাদ্রিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাত টেনে আমার কাছে নিলাম। এই কি করছো? কেন? কেউ চলে আসবে তো। কেউ আসবে না। আর যদি আসে তো? তো কি, আমার বউ। এখন ছাড়ো, সবাইকে খাইতে দিতে হবে। ও আচ্ছা, যাও। রাগ করলে? আমি কেন রাগ করবো? আজব তো। এটা তোমাকে ধার দিলাম, পরে এসে শুধু আসলে ফেরত নিব। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসো, সবাই মিলে খাবো। আচ্ছা, আমি ওটা ফ্রেশ হলাম, তারপর নিচে নামছি। দাঁড়াও না, আব্বু আসুক। কে আসবে? অধরার পাপি। ও কি আসবে? হ্যাঁ, ও এলে একসাথে খাবো। ওই তো এসে গেছে। আমি এসে আব্বুর পাশে দাঁড়ালাম। কিছু বলবি? এবার হাঁটু নিচু করে বসলাম। আব্বু, আমি ক্ষমা করা চাই না। কিসের জন্য? সবকিছুর জন্য। দুষ্ট তুই আমাদের কাছে করিসনি, যার কাছে করছিস তাকে বল। কাকে? নীলাদ্রিকে? ওই তো এসে গেছে, আমায় বলা লাগবে না। তাহলে তো হয়েই গেল। রুম থেকে আম্মু আসলো। এরপর সবাই মিলে খেতে বসলাম। আজ দুপুরে রান্না হবে না। কেন? কারণ দুপুরে খাবার বিকেলে খেতে হবে। কেন? কারণ আমার একজন গেস্ট আসবে। কে? আসলেই দেখতে পারবে। বিকেলে রান্না কিন্তু তাহলে তুই করবি? আমি? হ্যাঁ। আম্মু, আমি করে দেই।
স্বামীর প্রতি দরদ উতলাচ্ছে, তাই না? হবে না? একজন সহকারী তো লাগবেই, তাই না? হ্যাঁ, আমি আর ও মিলে রান্না করব। আচ্ছা। এরপর খাওয়া শেষ করে আমি আর অধরা রুমে আসলাম। একটু পরে নীলাদ্রি আসলো, তখন আমি আর অধরা গল্প করছি। আম্মু কি করো? বাপিল, খাতে গল্প করি। তোমার দাদু ডাকে, যাও। অধরা চলে গেল। অধরা যাওয়ার পর নীলাদ্রি গিয়ে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করলি কেন? তখন যে ধার দিলাম তার পাওনা বাকি আছে যে। আমায় আর কথা বলার সুযোগ দিল না, তার আগেই ঠোঁট বন্ধ। এই শোনো না, বলো। আমাদের তো একটা মেয়ে আছে। আমার না ছেলে বাচ্চা খুব পছন্দ। তো তো আবার কি? সেটাই তো বলছি। তো কি? আমার একটা ছোট সুমন লাগবে। মানে? কিছু না। লজ্জা পেয়ে বুক লুকাচ্ছে আমার বুকে। এমন সময় ফোন। হ্যালো। আমি তো আসছি, তুই কই? তুমি কোথায়? বাসার সামনে। কার বাসার সামনে? হারামজাদা, তোর বাসার সামনে। ওকে, আমি আসছি। কে আসছে? আসো বলছি। এরপর নিচে গিয়ে সবাইকে ডাকলাম। সবাই আসলো। সবাই মিলে গিয়ে দরজা খুলে দিলাম। এরপর আব্বু আর বাবার পরিচয় করে দিলাম, আর এটাও জানিয়ে দিলাম আমি কি করি। এখন পরিবারের সবাই একসাথে। বাবাও হয়ে গেল আমাদের পরিবারের একজন। সুখ যেন ধরেই না। সুখে থাকে আমার পরিবার, শুধু আমার নয়, সকলের পরিবার। ধন্যবাদ সবাইকে।